এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবে? সকাল হয়ে গেছে তো। হুম, আর মাত্র 5 মিনিট। তোমার এই 5 মিনিট যে আধা ঘন্টায় গিয়ে ঠেকবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওটা বলছি আবার। অফিসে গিয়ে তো সারাদিন ওই রোবটের মতো বসে থাকতে হয়, নিজের বরের বুকে একটু শান্তিতে ঘুমাতেও দিবে না নাকি? হুম হুম। আরে বাবা, ঘুমাও। কিন্তু আজকে তো অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে। তুমি তো কাল রাতে বললে। মিটিং গোল্লা যাক, তুমি আরেকটু শক্ত করে জড়িয়ে ধরো তো আমাকে। আচ্ছা বাবা, ধরছি। কিন্তু অফিসে গিয়ে আবার এই বুকে মাথা রাখা মানুষটার উপর ফাইল ছুঁড়ে মারবে না তো বলো? মারতেও তো পারি। তুমি কালকে ওই নীলা মেয়েটার দিকে তাকিয়ে হাসছিলে কেন? হুম। আমি কখন হাসলাম? ও তো আমাকে এমনিতেই জিজ্ঞেস করছিল প্রজেক্টের আপডেট কি। আপডেট তো আমাকে দিতেই পারতে। ওর কাছে গিয়ে দাঁত কেলিয়ে কথা বলার কি দরকার ছিল? আরে আমি তো তোমার সাধারণ একজন এমপ্লয়ি। এমডির রুমে কি যখন তখন ঢোকা যায়? এমপ্লয়ি তো অফিসের জন্য। এখন তুমি তো আমার স্বামী, আমার রুমে যখন খুশি তখন ঢুকবে। বোর্ড অফ ডিরেক্টরস আর তোমার এই করা বাবা জানলে আমার এই সাধারণ এমপ্লয়ির চাকরিটাও থাকবে না, আর তোমার এমডি পদে যাবে। বাবার কথা আর বলো না। ওনার ওই জেদের জন্যই তো আজ আমাদের এই লুকোচুরি। উনি কিছুতেই মানতেন না যে ওনার একমাত্র মেয়ে অফিসের একটা সাধারণ এক্সিকিউটিভকে বিয়ে করেছে। শুধু কি তাই, কোম্পানির রুলস অনুযায়ী তো এমডির সাথে কোনো এমপ্লয়ের রিলেশন থাকাই ইলিগেল। এসব জানলে তো বোর্ড কালকেই তোমায় চেক করবে। করুক শেখ, আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু তোমাকে চাই। হুম। পাগলামি করো না, সময় আসুক আমি নিজেই সবাইকে জানাবো। আপাতত এই সিক্রেট লাইফটা তো বেশ থ্রিলিং, তাই না? থ্রিলিং তো বটে, কিন্তু একসাথে বাসা থেকে বের হতে পারি না। অফিসে গিয়ে রোমান্স তো দূরের কথা, কথাও বলতে পারি না। খুব কষ্ট হয় আমার। সকালের স্নিগ্ধ রোদ এসে পড়েছে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছিমছাম গোপন ফ্ল্যাটের বেডরুমে। জানালার ভারী পর্দা ভেদ করে আসা চিকন আলোর রেখা সোজা গিয়ে পড়েছে বিছানায়। এই হলো আমাদের আজকের গল্পের নায়িকা ফারিহা, যার এক ধমকে পুরো কোম্পানির বাঘা বাঘা ম্যানেজাররা ভয়ে সিটিয়ে থাকে। সে এখন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। বাচ্চাদের মতো মুখ গুজে আছে গল্পের নায়ক আহনাবের বুকের বাপাশে। আহনাব হলো ফারিহারি কোম্পানির একজন সাধারণ এমপ্লয়। তাদের এই লুকোচুরি বিয়ে কতদিন টিকবে সেটাই এখন দেখার পালা। আপাতত পরিচয় এতটুকুই। ফারিহা কথাগুলো বলতে বলতে আহনাবের বুকে মুখ ঘষতে থাকে। আহনাব পরম আদরে তার চুলে হাত বুলিয়ে দেয়। ঠিক তখনই টেবিলের ওপর রাখা আহনাবের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আম্মা লেখা দেখে আহনাবের কপালে সামান্য ভাঁজ পড়ে। সর্বনাশ, আম্মার ফোন? সকাল সকাল শাশুড়ি মায়ের ফোন? আরে ধরো ধরো, স্পিকারে দাও। আস্তে কথা বলো। আম্মা তো জানে না আমি বিয়ে করেছি। গত সপ্তাহে তো ছবি পাঠিয়েছিল একটা মেয়ের। আহনাব গলাটা একটু পরিষ্কার করে ফোনটা রিসিভ করে কানের কাছে নেয়। আসসালামু আলাইকুম আম্মা, সকাল সকাল ফোন করলেছে। শরীর ঠিক আছে তো তোমার? ওয়ালাইকুম আসসালাম। শরীর আর কোথায় ঠিক থাকবে বাজান? তুই তো আমার কথা শুনবি না। কত করে বললাম ঢাকা শহরে একা থাকিস, একটা বিয়ে কর। তা না, তুই খালি ক্যারিয়ার ক্যারিয়ার করিস। আম্মা, আবার শুরু করলে তুমি? বললাম তো এখন একটু প্রেশারে আছি, বিয়ে তো করবই। কবে করবি? আমার তো বয়স হচ্ছে। কালকে তোর খালা একটা মেয়ের ছবি পাঠাইছে। মেয়েটা দেখতে একদম পরীর মতো। আমি কথা পাকাপাকি করে ফেলি। আম্মা প্লিজ, আমি এখন অফিসে বের হবো, রাখছি। না, তুই আগে বল মেয়ে দেখবি কি না, না হলে আমি আজকেই ঢাকা আসতেছি। আহনাব কিছু বলার আগেই ফারিহা খপ করে ফোনটা কেড়ে নেয়। আহনাব চোখ বড় বড় করে তাকায়, কিন্তু ফারিহা ইশারায় তাকে চুপ থাকতে বলে। হ্যালো, কে বলছেন? কে? আমি আহানাফের মা বলি। তুমি কে মা? ও, আসসালামু আলাইকুম আন্টি। আমি তো আহানাপের, মানে আমরা তো একই সাথে থাকি। কি এক লগে থাকো মানে কি? আমার ছেলে তো ব্যাচেলর বাসায় থাকে। আরে না আন্টি, ও আপনাকে মিথ্যে বলেছে। আমরা তো গত 1 বছর ধরে একই সাথে থাকি। ও তো আমার হাতের রান্না ছাড়া কিছুই খেতে পারে না। হাই হাই ইয়া মাহবুব, এই ছেলে এটা কি করলো? ওরে দে আমার কাছে। ওর একদিন কি আমার একদিন।
ফারিয়া কি বলছো সব? দাও ফোনটা। আন্টি, ও তো এখন ওয়াশরুমে, ওর খুব তাড়া তো, আপনি বরং পরে ফোন দিন। আর হ্যাঁ, ওই পরীর মতো মেয়েটার ছবি আর পাঠিয়েন না, আমি কিন্তু পরীর চেয়েও বেশি সুন্দরী। আল্লাহ হাফেজ। ফারিহা খট করে ফোনটা কেটে দেয়। আহনাব মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। তুমি এটা কি করলে? আম্মা তখন হার্ট অ্যাটাক করবে। করবে না, তোমার মা খুব স্ট্রং। আর কতদিন ওনাকে মিথ্যে বলবে? এবার তো সত্যিটা জানানো দরকার। সত্যিটা জানাবো মানে? আম্মা তো এখন ভাববে আমি ঢাকা শহরে কোন মেয়ের সাথে লিভ ইন করছি। তুমি তো বিয়ের কথা বললে না। ওটা তো সারপ্রাইজ, পরে বলবো। এখন জলদি ওঠো, আমার রেডি হতে হবে। তোমার এই 1 ঘন্টা ধরে মেকআপ করা আর খড়া ইস্ত্রি করা স্যুট পরতে তো সময় লাগবে। আমি তো 5 মিনিটে রেডি। অফিসের হিটলার ম্যাম হতে গেলে তো একটু কড়া সাজ দিতেই হয়। তুমিও জলদি রেডি হও, আজ কিন্তু অফিসে অনেক ঝামেলা আছে। কেন, কি হয়েছে আবার? আমাদের ড্রিম প্রজেক্টের একটা কনফিডেন্সিয়াল ফাইল কাল রাত থেকে সিস্টেমে পাচ্ছি না, কেউ একজন ফাইলটা সরাচ্ছে। বলো কি, কে হতে পারে? জানি না, তবে আজ অফিসে গিয়ে আমি কাউকে ছাড়বো না। তুমি কিন্তু আমার সামনে বেশি আসবে না আজ, রাগের মাথা হয়তো তোমাকেও কিছু বলে ফেলবো। ঠিক আছে ম্যাডাম, আমি আমার লিমিটে থাকবো। এবার তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। ফারিহা মুচকি হেসে খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে যায়। সকাল 8টা বাজতেই ফারিহা তার স্বভাব সুলভ লেডি বস লুকে রেডি হয়ে যায়। চোখে ডার্ক শেডস, পরনে নেভি ব্লু ফর্মাল স্যুট, আর চুলগুলো শক্ত করে পেছনে বাঁধা। ফারিহা তার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আহনাব তার পুরনো একটা শার্ট আর জিন্স পরে রেডি হয়। সে ইচ্ছে করেই একটা ভাঙাচোরা বাইক ব্যবহার করে, যাতে অফিসের কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করতে না পারে যে সে আসলে কে। ঢাকার চিরচেনা জ্যাম ঠেলে বনানী থেকে গুলশানের অফিস পাড়ায় পৌঁছতে তার প্রায় 1 ঘন্টা লেগে যায়। সকাল 9:45। গুলশানে কোম্পানির বিশাল বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। পুরো জায়গাটা বেশ ঠান্ডা আর শুনশান, শুধু মাঝে মধ্যে গাড়ির ইঞ্জিনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। আহনাব তার শব্দ করা বাইকটা এক কোনায় পার্ক করে হেলমেট খুলতেই পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখে। দোস্ত, আজকে কিন্তু কপালে চরম শনি আছে। রফিক এই অফিসের জুনিয়র এক্সিকিউটিভ। ওর মূল কাজ অফিসের ফাইলের চেয়ে গসিপ বেশি মেইনটেইন করা। চোখে মোটা ফ্রেমের চশমা আর শার্টের হাতা সবসময় গোটানো থাকে। রফিকের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সুমিত আর নাবিলা। সুমিত স্বভাবতই খুব ভীতু, একটু টেনশন হলেই ওর ঘাম শুরু হয়। আর নাবিলা হলো একদম বোকা শোকা স্বভাবের মেয়ে, যে সব সময় ঠোঁটে কড়া লিপস্টিক দিয়ে রাখে আর উল্টো পাল্টা প্রশ্ন করে। কেন ভাই, সকাল সকাল শনি আসতে যাবে কেন? আমি তো মাত্র এলাম। তুই তো মাত্র এলি, আর এদিকে হিটলার ম্যামের মেজাজ তো কাল রাত থেকে আকাশে উঠে আছে। ভাই, আমার তো এখনই পেট খারাপের মতো লাগছে। ম্যাম যা বকা দেয় না, মনে হয় যেন কাঁচা চেবিয়ে খাবে। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি। ভাইয়া, আমি তো শুনেছি ম্যামের নাকি কোন একটা মেকআপের বক্স চুরি হয়ে গেছে অফিস থেকে, এই জন্য উনি রেগে আছেন। আরে রাখ তোর মেকআপ বক্সের জন্য কেউ পুরো অফিসের আইটি সেকশনকে সাসপেন্ড করার হুমকি দেয়? আসল খবর হলো কোম্পানি একটা গোপন ফাইল মিসিং। গোপন ফাইল মানে প্রজেক্ট এক্স এর ফাইলটা? হ্যাঁ দোস্ত, আর ম্যামের সন্দেহ অফিসের ভেতরের কেউই এই কাজটা করেছে। আজকে মনে হয় কয়েকজনের চাকরি যাবে। ভাই, আমার তো প্রজেক্ট এক্স এর ফোল্ডারে অ্যাক্সেস নাই, তাও যদি ম্যাম আমাকে ডাকে। তোর অ্যাক্সেস নাই? তুই কেন ভয় পাচ্ছিস? যার চুরি করার সে ঠিকই করেছে। আচ্ছা ভাইয়া, ম্যামের কি কোনো বয়ফ্রেন্ড নাই? সারাদিন এমন রাগি রাগি চেহারা করে রাখে কেন? একটু তো হাসতেও পারে। যে মেয়ে চোখের দিকে তাকালে কলিজা শুকিয়ে যায়, কেউ তার বয়ফ্রেন্ড হবে কোন দুঃখে? ওর বর তো নির্ঘাত সারাদিন ওর পায়ের কাছে বসে থাকবে। আহনাব মনে মনে হাসে। সে তো খুব ভালো করেই জানে ওই রাগী ম্যামটা ঘরে কেমন বিড়ালের মতো করে বুকে লুকিয়ে থাকে, তবে সে বাইরে একদম স্বাভাবিক থাকার ভান করে। আরে বাদ দে তো ম্যামের কথা, চল উপরে যাই, কাজ আছে অনেক। আহনাব কথাটা শেষ করার আগেই পার্কিং লটের এন্ট্রান্স দিয়ে একটা কালো রঙের চকচকে অডি গাড়ি দ্রুত গতিতে ঢুকে আসে।
গাড়ির চাকার তীক্ষ্ণ আওয়াজে চারজনই চমকে তাকায়। গাড়িটা ভিআইপি পার্কিং স্পটে গিয়ে সশব্দে ব্রেক কষে থামে। ভাই হিটার চলে আসছে, চল পালাই। চুপ থাক গাদা, এখন দৌড় দিলে সোজা সাসপেন্ড করবে। যে যার জায়গায় স্বাভাবিক দাঁড়া। গাড়ির দরজা খুলে যায়। ফারিহা গাড়ি থেকে নামে। তার চেহারায় রাজ্যের কাঠিন্য, চোয়াল শক্ত করা, চোখের রোদ চশমাটা হাত দিয়ে সামান্য নামিয়ে সে চারপাশটা একবার তীক্ষ্ণ নজরে দেখে নেয়। তার হাই হিলের খটখট আওয়াজ পুরো পার্কিং লটে এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করে। সে সোজা লিফটের দিকে হাঁটতে শুরু করে, আর তার রাস্তাটা ঠিক আহনাবদের সামনে গিয়েই গেছে। আসসালামু আলাইকুম ম্যাম। নাবিলা কাপা কাপা গলায় সালাম দেয়। ফারিহা সেখানে দাঁড়ায়, তার ঠান্ডা দৃষ্টি নাবিলার ওপর পড়ে, তারপর রফিক ও সুমিতের ওপর। সুমিত ততক্ষণে ঘামতে শুরু করেছে। পার্কিং লটটা কি আড্ডা দেওয়ার জায়গা? হ্যাঁ রফিক, না মানে ম্যাম, আমরা জাস্ট মাত্রই এলাম তো তাই। মাত্রই এলেন আর আড্ডা শুরু করে দিলেন? আপনাদের ড্রেসকে ফোল্ডারগুলো কে রেডি করবে? আমি? না ম্যাম, আমরা করব, এখনই যাচ্ছি। যাবেন তো বটে, আর আজকের মিটিংয়ে যদি প্রেজেন্টেশনে একটা ভুলও পাই, ইউ অল আর ফায়ার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ফারিহা এবার আহনাপের দিকে ঘোরে। আহনাপ একদম চুপচাপ সাধারণ একটা এমপ্লয়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিহার চোখে রাগের অভিনয় থাকলেও সে খুব সূক্ষ্মভাবে আহনাপকে আপাদমস্তক একবার দেখে নেয়। মিস্টার আহনাফ, জি ম্যাম। অফিসে আসার সময় কি নিজেকে আয়না দেখেন না আপনি? হ্যাঁ, ড্রেস কোড বলে কি কিছু নেই আপনার ডিকশনারিতে? দুঃখিত ম্যাম, রাস্তায় জ্যাম ছিল তাই তাড়াহুড়ো করে। এক্সকিউজ আমি শুনতে চাই না। আর নিজের জুতোর দিকে তাকান, বুটের ফিতা খুলে মাটিতে লুটুপুটি খাচ্ছে। এভাবে হোঁচট খেয়ে পড়লে কোম্পানির কোনো লাভ হবে না। আহনাপ নিচের দিকে তাকায়, আসলেই তার বাঁ পায়ের জুতোর ফিতা খোলা। সে ফারিহার চোখের দিকে তাকায়। ফারিহার সেই কড়া চাহনির আড়ালে একটা অদ্ভুত মায়া আর দুষ্টুমি লুকিয়ে আছে। ফারিহা চোখের ইশারায় তাকে ফিতাটা বাঁধতে বলে, যা কেবল আহনাবই বুঝতে পারে। আমি এখনই ঠিক করে নিচ্ছি ম্যাম। নেক্সট টাইম যেন এরকম না দেখি। লিফটে আসুন আপনারা। ফারিহা আর এক মুহূর্তও না দাঁড়িয়ে গটগট করে হেঁটে ভিআইপি লিফটের দিকে চলে যায়। ফারিহা চলে যাওয়ার পর সুমিত একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। উফ ভাই, আমি তো ভাবছিলাম আজকে আমার চাকরিটা যাবে। আরে তুই তো বেঁচে গেছিস। ম্যাম তো আজকে আয়নাপের ওপর দিয়ে ঝাল মিটিয়েছে, দেখলি না কেমন জুতার ফিতা নিয়ে খোটা দিল। কিন্তু ভাইয়া, ম্যামের চোখগুলো অনেক সুন্দর, তাই না? তোর মাথায় কি সারাদিন গোবর থাকে? উনি একটু পর আমাদের সবাইকে চিবিয়ে খাবে, আর তুই আছিস ওনার চোখ নিয়ে। চল চল ওপরে চল। তোরা যা, আমি ফিতাটা বেঁধে আসছি। বন্ধুরা রেগুলার লিফটের দিকে এগিয়ে যায়। আহনাব নিচু হয়ে তার জুতোর ফিতা বাঁধে আর নিজের মনেই হাসে। ফারিহার এই ডুয়েল ক্যারেক্টারটা তাকে সবসময় মুগ্ধ করে। বাইরে এত শক্ত খোলস, অথচ ভেতরে একদম নরম একটা মানুষ। আহনাব ফিতা বেঁধে সোজা হয়ে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি এখন আর আগের মতো বোকা বা সাধারণ নেই। সে খুব ভালো করেই জানে আজ অফিসে যে ঝড় উঠতে যাচ্ছে সেটা স্বাভাবিক কোনো ডেটা চুরির ঘটনা নয়। এর পেছনে অনেক বড় একটা কর্পোরেট পলিটিক্স আছে। সে ফোনটা পকেট থেকে বের করে একটা গোপন নম্বরে টেক্সট করে, স্টার্ট টেকিং দ্য আইপি, আই নিড দ্য লক্স বিফোর লাঞ্চ। মেসেজটা সেন্ড করে আহনাব সাধারণ এমপ্লয়ির রূপ ধরে আবার ধীর পায়ে লিফটের দিকে এগোতে থাকে। এই ঘটনার পর পুরো অফিসের পরিবেশ যেন আরো ভারী হয়ে ওঠে। ফারিহা নিজের কেবিনে ঢোকার পর থেকে এক এক করে বেশ কয়েকটা ডিপার্টমেন্টের হেডকে ডেকে চরমভাবে বকাঝকা করেছে। ফাইল গোছাতে গোছাতে অফিসের সবার অবস্থা তখন ত্রাহি ত্রাহি। আহনাপের ফাঁকেই নিজের ডেস্কে বসে অত্যন্ত সন্তর্পণে কয়েকটা কোড রান করে আইপি ট্রেস করার কাজটা এগিয়ে রাখে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা দুপুর 12টা ছুঁয়ে ফেলে। কনফারেন্স রুমের ভেতরে তখন পিনপতন নীরবতা।
বিশাল কনফারেন্স রুমের এসি ফুল স্পিডে চললেও সেখানে উপস্থিত 10-12 জন এমপ্লয়ির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। টেবিলের ঠিক মাথায় বসে আছে ফারিহা, তার সামনে রাখা ল্যাপটপ এবং কিছু ছড়ানো ছিটানো ফাইল। তার কড়া দৃষ্টি টেবিলের চারপাশের মানুষগুলোর ওপর। মিস্টার জালাল, আমি কি আপনাকে এই রিপোর্টটা তৈরি করতে বলেছিলাম? জি ম্যাম, মানে ডেটাগুলো তো গতকালের সার্ভার থেকে নেওয়া। জালাল সাহেব কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার, কিন্তু ফারিহার সামনে তিনিও রীতিমতো কাঁপছেন। গতকালের ডেটা দিয়ে আমি আজকের মিটিংয়ে কি করব? হ্যাঁ, আমি কি আপনাদের এখানে বসে বসে বেতন দিচ্ছি শুধু পুরনো ডেটা পেস্ট করে দেওয়ার জন্য? ম্যাম, আসলে কাল রাত থেকে প্রজেক্ট অ্যাকসেপ্ট হোল্ডার আমরা কেউ অ্যাক্সেস করতে পারছি না। অ্যাক্সেস করতে পারছেন না নাকি ফাইলটা কেউ গায়েব করে দিয়েছে? আপনাদের আইটি সিকিউরিটি তাহলে কি কাজ করছে এখানে? আমরা চেষ্টা করছি ম্যাম, আইটি টিম কাজ করছে। চেষ্টা দিয়ে কোম্পানি চলে না মিস্টার জালাল, রেজাল্ট লাগে। আজ বিকেলের মধ্যে ফাইলটা রিকভার না হলে আমি পুরো টিমকে টার্মিনেট করব। ফারিহার এই কথায় পুরো কনফারেন্স রুমে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুমিত ভয়ে টেবিলের নিচে নিজের হাতে কচলাতে থাকে। ফারিহা এবার দৃষ্টি ঘোরায় রফিকের দিকে। রফিক সাহেব, আপনার ডেস্কের কাজ কতদূর? ম্যাম, আমার পার্টের প্রেজেন্টেশন অলমোস্ট ডান। অলমোস্ট ডান মানে কি? আমি কি এখানে আপনাদের অসমাপ্ত গল্প শোনার জন্য বসে আছি? না ম্যাম, আমি জাস্ট লাস্ট চেকিংটা করছি। চেকিংটা সকালে অফিসে আড্ডা দেওয়ার সময় করলেই পারতেন। নেক্সট টাইম যেন এই অজুহাত না শুনি। রফিক মাথা নিচু করে ঢোক গেলে। এবার ফারিহার চোখ গিয়ে পড়ে আহনাফের উপর। আহনাফ একদম শেষ মাথায় একটা নোটপ্যাড নিয়ে অত্যন্ত নিরীহ ভঙ্গিতে বসে আছে। ফারিহার ঠোঁটের কোণে একটা অদৃশ্য হাসি খেলে যায়, তবে চেহারায় সে চরম রাগী ভাব ফুটিয়ে তোলে। মিস্টার আহনাফ, আপনি ওখানে বসে বসে কি আঁকিবুকি করছেন? জি ম্যাম, না মানে আমি মিটিংয়ের ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো নোট করছিলাম। নোট করেছিলেন? আপনাদের মতো ফাঁকিবাজ এমপ্লয়িদের আমি খুব ভালো করে চিনি। কাজে মন নেই, শুধু মাস শেষে স্যালারিটা ঠিকমতো চাই। ম্যাম, আমার কাছ তো সব আপডেট আছে। মুখে মুখে তর্ক করবেন না একদম। আপনার গত মাসের পারফরমেন্স রিপোর্ট আমি দেখেছি, জিরো, একদম জিরো। ফারিহা ইচ্ছে করেই আহনাবকে সবার সামনে তুলোধনা করতে শুরু করে, যাতে কেউ ঘুণাক্ষরেও সন্দেহ না করে যে এই ছেলেই তার স্বামী। ফারিয়া গলা আরও এক ধাপ চড়িয়ে দেয়। আপনাকে এই কোম্পানিতে কে চাকরি দিয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। কোন যোগ্যতায় আপনি এখানে আছেন? হ্যাঁ, ম্যাম, আমি তো ইন্টারভিউ দিয়ে ঢুকেছিলাম। শাট আপ! একটা কাজও ঠিকমতো করতে পারেন না। আজকে যদি প্রজেক্ট এক্সের ফোল্ডার না পাওয়া যায় তবে প্রথম চাকরিটা আপনারই যাবে, মনে রাখবেন কথাটা। ফারিহার বকার তোড়ে রফিক আর সুমিত টেবিলের নিচে কাঁপতে শুরু করে। তারা ভাবছে আজ বোধ হয় আহনাফের হার্ট অ্যাটাকই হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে টেবিলের নিচে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ফারিহার পা টেবিলের নিচ দিয়ে সোজা এসে পৌঁছয় আহনাফের পায়ের কাছে। ফারিহা তার হাই হিল পরা পা দিয়ে অত্যন্ত আলতো করে আহনাফের ডান পায়ের কাপ মাসলে ঘষা দিতে থাকে। আহনাফ চমকে ওঠে, কিন্তু চেহারায় কোনো ভাবান্তর বুঝতে দেয় না। কি হলো, কথা বলছেন না কেন? আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? জি ম্যাম, যাচ্ছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ফারিহার পা এবার আরেকটু ওপরে ওঠে। সে টেবিলের নিচ দিয়ে আহনাফের পায়ের সাথে নিজের পা পেঁচিয়ে ধরে একটা দুষ্টুমি ভরা চাপ দেয়। একই সাথে ফারিহা তার ল্যাপটপের আড়ালে রাখা ফোন থেকে একটা মেসেজ টাইপ করে। আহনাফের প্যান্টের পকেটে ফোনটা ভাইব্রেট করে ওঠে। ভুল বুঝতে পারলে হবে না, আমাকে কাজে প্রমাণ দিতে হবে। অবশ্যই ম্যাম, আমি আজকে সব ঠিক করে ফেলবো। ঠিক আছে, মিটিং শেষ, আপনারা সবাই কাজে যান। আর মিস্টার আহনাফ, আপনি বসুন, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সবাই হুড়মুড় করে ফাইল গুছিয়ে হাঁপ ছাড়তে ছাড়তে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায়। রফিক যাওয়ার সময় আহনাফের কাঁধে করুণভাবে হাত রেখে যায়, যেন আজই তার শেষ দিন।
সবাই বেরিয়ে গেলে কনফারেন্স রুমে শুধু ফারিহা আর আহনাব থাকে। আহনাব পকেট থেকে ফোনটা বের করে মেসেজটা পড়ে। দুপুরে আমার কেবিনে কাচ্চি ভাই থেকে স্পেশাল খাসির কাচ্চি আর বোরহানি নিয়ে না আসলে তোমার খবর আছে। আর হ্যাঁ, মাংস যেন নরম হয়। মেসেজে লেখা। মেসেজটা পড়ে আহনাব আর হাসি চেপে রাখতে পারে না। সে শব্দ করে হেসে ওঠে। তুমি আসলে একটা পাগলি। আমি তো ভাবলাম সত্যি সত্যি আমাকে চাকরি থেকে বের করে দেবে। দ্বিতীয় তো পারে, তুমি আমার পায়ের সাথে পা মিলাচ্ছিলে না কেন? আরে বাবা, সবাই ছিল তো। সুমিত তো টেবিলের নিচে আমার পা জোরে ধরে কাদার উপক্রম করেছিল। তখন যদি সে তোমার পা দেখে ফেলতো? দেখলে দেখতো, আমার বর তুমি। আমি একটু রোমান্সও করতে পারবো না? হুম। রোমান্স তো করবে, কিন্তু সবার সামনে আমাকে এভাবে অপমান করার কি দরকার ছিল? রফিক তো বাইরে গিয়ে আমাকে শহীদ ঘোষণা করে দেবে। করুক, তুমি তো জানো অফিসে কাউকে সন্দেহ করতে দেওয়া যাবে না। সবাই জানো আমি তোমাকে দু চোখে দেখতে পারি না। তা তো বুঝলাম, কিন্তু এই কাচ্ছের ডিমান্ড কোথা থেকে আসলো হঠাৎ? উফ, সকাল থেকে বকাবকি করে আমার খুব ক্ষুধা লেগেছে। তুমি চুপি চুপি খাবার নিয়ে আমার কেবিনে আসবে, কেউ যেন না দেখে। আচ্ছা বাবা, আনবো। কিন্তু তুমি এত টেনশন নিচ্ছ কেন ফাইলটা নিয়ে? আমি তো আছি। তুমি কিভাবে বুঝবে আমার প্রেশার? বোর্ড থেকে সারাক্ষণ আমাকে কথা শোনাচ্ছে, বাবাও ফোন করে বকা দিচ্ছে। আমার মাঝে মাঝে খুব দম বন্ধ লাগে আহনাফ। ফারিহার গলাটা হঠাৎ ভারী হয়ে আসে। তার সেই কড়া লেডি বস রূপটা চোখের পলকে উধাও হয়ে যায়। আহনাব উঠে গিয়ে ফারিহার চেয়ারের পেছনে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখে। আমি জানি তোমার উপর অনেক প্রেশার, তুমি চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। তুমি কিভাবে দেখবে? তুমি তো সাধারণ একজন এক্সিকিউটিভ। এসব কর্পোরেট পলিটিক্স অনেক নোংরা। সাধারণ হলেও তো তোমার স্বামী, অন্তত তোমাকে মানসিক শান্তি তো দিতে পারি। তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমি কেবিনে অপেক্ষা করছি। এরপর মিটিং রুম থেকে তারা আলাদাভাবে বেরিয়ে যায়। 2.5 ঘন্টা পার হয়ে গেছে। এর মধ্যে আহনাব গুলশানের একটা পরিচিত রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল করে নিয়ে আসে। দুপুর 2:30টায় অফিসের ক্যাফেটেরিয়াতে তখন বেশ ভিড়। এক কোনায় রফিক, সুমিত আর নাবিলা গোল হয়ে বসে খাচ্ছে, আর স্বভাবতই ফারিহার নামে গসিপ করছে। ভাই, মহিলা তো মানুষ না, সাক্ষাৎ একটা ইবলিস নি। দেখলি না আইনাবকে কিভাবে বেজ্জত করলো সবার সামনে? ভাই, আমার তো এখন বুক কাঁপছে। আমার তো মনে হয় আহানাব ভাই লজ্জায় আজ আর লাঞ্চই করবে না। কিন্তু রফিক ভাইয়া, ম্যামের শাড়িটা আজকে খুব সুন্দর ছিল। এরকম একটা শাড়ি আমিও কিনবো। তোর মাথায় কি সত্যিই ছিট আছে নাবিলা? এখানে মানুষের চাকরি নিয়ে টানাটানি, আর তুই আছিস শাড়ি নিয়ে। ঠিক তখনই আহনাব একটা পলিথিনের ব্যাগ হাতে নিয়ে ক্যাফেটেরিয়ায় ঢোকে। রফিক হাত নেড়ে তাকে ডাকে। এই তো আইনাব, আয় দোস্ত, এদিকে আয়। কি অবস্থা তাদের? খাওয়া কি আর গলা দিয়ে নামবে ভাই? তুই ঠিক আছিস তো? খুব বেশি অপমান করে ফেলেছে ম্যাম। আরে না, ঠিক আছে। বসের বকা তো বকাই, এতে তো মাইন্ড করার কি আছে? তোর কলিজা আছে ভাই, তা তোর হাতে ওটা কিসের প্যাকেট? খাবার নাকি? হ্যাঁ, একটু বাইরে থেকে খাবার আনলাম। আজ আর ক্যাফেটেরিয়ায় খাবো না। তোরা খা, আমি একটু কেবিনের দিকে যাচ্ছি। ভাইয়া, প্যাকেট থেকে তো কাচ্চির ঘ্রাণ আসছে, আমাকে একটু দেবেন? আরে না, এটা খাচ্ছি না। এটা এটা অন্য একটা স্পেশাল খাবার। তোদের জন্য কালকে আমি খাচ্ছি, ট্রিট দেবো। আজ আমি যাই এখন। বন্ধুদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আহনাব দ্রুত ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে পড়ে। সে এদিক ওদিক তাকিয়ে সোজা ফারিহার কেবিনের দিকে হাঁটা ধরে। করিডোরে তখন তেমন কেউ নেই, সবাই লাঞ্চ করতে ব্যস্ত। আহনাব ফারিহার কেবিনের দরজা একটু ফাঁক করে ভেতরে ঢোকে এবং দ্রুত দরজাটা ভেতর থেকে লক করে দেয়। বিশাল এসি কেবিনের ভেতর ফারিহা তার রিভলভিং চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। টেবিলের ওপর বেশ কয়েকটা ফাইল এলোমেলো হয়ে পড়ে আছে। আহনাবের পায়ের শব্দে ফারিহা চোখ মেলে তাকায়। ম্যাডাম, এই যে আপনার কাছে ডেলিভারি চলে এসেছে। এতক্ষণ লাগে একটা খাবার আনতে? আমার তো ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। আরে গুলশানের জ্যাম ঠেলে খাবার আনতে একটু সময় তো লাগবেই না, ওটাও এবার। আহনাব টেবিলের এক পাশে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখে। প্যাকেটের মুখ খুলতেই কাচ্চির দারুণ ঘ্রাণে পুরো কেবিন ভরে যায়।
ফারিহা বাচ্চাদের মতো চেয়ার ছেড়ে উঠে এসে আহনাপের ঠিক পাশে ঘেঁষে দাঁড়ায়। গ্রানটা তো খুব সুন্দর, কিন্তু আমি নিজে হাতে খাবো না। নিজ হাতে খাবে না মানে? অবশ্যই বসে আমি তোমাকে খাইয়ে দেবো নাকি? হ্যাঁ দেবে, তাতে কি হয়েছে? দরজা তো লক করে আছে। তুমি সত্যি একটা পাগল। আসো বসো এখানে। আহনাপ একটা চামচ দিয়ে একটু কাচ্চি আর এক টুকরো খাসির মাংস তুলে ফারিহার মুখের সামনে ধরে। ফারিহা তৃপ্তি করে সেটা মুখে নেয়। আহনাপ খুব মায়া নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। এবার একটু শান্তিতে শ্বাস নাও। সকাল থেকে তো পুরো অফিসকে এক দৌড়ের উপর রেখেছো। কি করব বলো? আমি তো ইচ্ছে করে এসব করি না, পরিস্থিতি আমাকে বাধ্য করে। আমি বুঝতে পারছি, কিন্তু তুমি কি সত্যি মনে করো আমাদের অফিসের ভেতরে কেউ এই কাজটা করেছে? অফকোর্স, প্রজেক্ট এক্সের ফাইল তো বাইরে কারো জানার কথা নয়। এটা আমাদের কোম্পানির ফিউচার প্রজেক্ট। কেউ একজন ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। তোমার কাউকে সন্দেহ হয়? সবার উপরই সন্দেহ হয়, এমনকি বাবার উপরেও। তোমার বাবার উপরে? উনি কোনো নিজের কোম্পানির ক্ষতি করতে যাবেন? ফারিহা খাবার চিবানো থামিয়ে দেয়। তার চোখ দুটো হঠাৎ ছলছল করে ওঠে। সে আহনাপের হাতটা শক্ত করে চেপে ধরে। বাবা আমাকে এমডি পদ থেকে সরাতে চান। উনি চান আমি যেন এই কোম্পানি ছেড়ে জায়েদকে বিয়ে করে ওর সাথে বিদেশে চলে যাই। জায়েদ? তোমার বাবার ওই পার্টনারের ছেলে? হ্যাঁ, বাবা মনে করেন জায়েদই আমার জন্য পারফেক্ট। তুমি তো জানো জায়েদ কত বড় ফ্রড। ও কোম্পানির শেয়ার হাতানোর জন্য বাবাকে ব্রেন ওয়াশ করেছে। তুমি কাঁদছো কেন? আমি তো আছি। আমি কিছুতেই তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমার খুব ভয় করছে আহনাব, যদি ওরা আমাকে এমডি পদ থেকে সরিয়ে দেয়, আমি তো তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। ওরা যদি জানতে পারে তুমি আমার স্বামী, তাহলে তোমাকে ওরা শেষ করে দিবে। ফারিহার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আহনাব আলতো করে নিজের আঙ্গুল দিয়ে তার চোখের পানি মুছে দেয়। তার চেহারায় এক অদ্ভুত আত্মবিশ্বাস আর কাঠিন্য ফুটে ওঠে, যা ফারিয়া এর আগে কখনো দেখেনি। আমাকে শেষ করার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই ফারিহা। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। তুমি কিভাবে ঠিক করবে? তুমি তো আমি তো সাধারণ একজন স্বামী, আর স্বামীদের কাজই হলো বউকে বিপদ থেকে রক্ষা করা। তুমি এবার বাকি খাবারটুকু শেষ করো। ফারিহা আহনাবের বুকে মাথা রাখে। এই বিশাল কল্পরের দুনিয়ায় এই একটা মানুষই তার একমাত্র শান্তির জায়গা। আহনাব তাকে পরম মমতায় জড়িয়ে ধরে, কিন্তু কেবিনের ভেতরের এই আবেগঘন মুহূর্তের বাইরে করিডোরে এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফারিহার কেবিনের দরজার ঠিক বাইরে সিসিটিভি ক্যামেরার ব্লাইন্ড স্পটে এসে দাঁড়িয়েছে দীর্ঘদেহী এক ছায়ামূর্তি। লোকটার পরনে কালো স্যুট। সে অত্যন্ত সাবধানে দরজার সাথে কান লাগিয়ে ভেতরের কথা শোনার চেষ্টা করছে। লোকটার পকেটে থাকা একটা হাই ফ্রিকোয়েন্সি রেকর্ডার অন করা। সে বুঝতে পেরেছে যে ফারিহা কেবিনের ভেতর একা নেই এবং সে কারোর সাথে খুব পার্সোনাল কিছু নিয়ে কথা বলছে। লোকটা পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ টাইপ করে। বস, ফারিহা ম্যাডাম অফিসে কারোর সাথে গোপন প্ল্যান করেছে। ফাইলটা আমাদের আজ রাতেই সার্ভার থেকে পুরোপুরি ডিলিট করে দিতে হবে। মেসেজটা সেন্ড করেই ছায়ামূর্তিটা সিসিটিভির আড়াল দিয়ে নিঃশব্দে ফায়ার এক্সিটের দিকে মিলিয়ে যায়। অফিসের সেই দমবন্ধ করা দুপুরের পর বিকেলটা কিভাবে কেটেছে তা কেউ টেরই পায়নি। সকালের ওই ফোনালাপের পর আহনাব খুব ভালো করেই জানতো, আজ যদি সে সোজা তার পৈতৃক বাড়ি মিরপুরে না যায়, তবে তার মা নির্ঘাত হার্ট অ্যাটাকের নাটক করে পুরো ঢাকা শহর মাথায় তুলবেন। তাই অফিস শেষ করেই সে কোনো মতে বাইক ছুটিয়ে মিরপুর DUHS-এ তাদের জয়েন্ট ফ্যামিলির বাসায় এসে পৌঁছয়। অন্যদিকে ফারিহা নিজের গাড়িতে করে চলে যায় তার ফ্ল্যাটে। তবে ফারিহার মাথায় তখন অন্য এক দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। সন্ধ্যা 7টা। মিরপুরে আহনাবের দোতলা বাড়ির ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। সোফায় হেলান দিয়ে বসে আছেন আহনাবের মা রাবেয়া বেগম। তার এক হাতে প্রেসার মাপার মেশিনের পাম্প আর অন্য হাত মাথায় দেওয়া। পাশেই আহনাবের ছোট বোন নিতু মোবাইল হাতে টিকটক স্ক্রল করছে। আহনাব অপরাধীর মতো সামনের সিঙ্গেল সোফায় মাথা নিচু করে বসে আছে। তুই আমারে মাইরা ফেল বাবা, আমি মইরা গেলেও তুই
তুই শান্তিতে ওই মায়াগোর লগে থাকবার পারবি। আম্মা, তুমি খামোকা প্রেশার বাড়াচ্ছ। আমি তো বললাম সকালে যে মেয়েটা ফোনে কথা বলেছে সে আমার জাস্ট একটা কলিগ। কলিগ তোর বাসায় কি করে র্যাক্কেল ছেলে, তাও আবার সকাল 7টায়? বাসায় না আম্মা, আমরা তো একসাথে একটা প্রজেক্টের কাজে ছিলাম, তাই ফোনে ওর গলা শুনেছ। মিথ্যা কথা। ওই মায়া তো নিজের মুখে কইল যে সে তোর লগেই থাকে, আর তুই নাকি ওর হাতে রান্না ছাড়া খাস না। আরে ও তো তোমার সাথে ফান করছিল আম্মা, তুমি এত সিরিয়াস নিচ্ছ কেন? আম্মুর কথা বাদ দে ভাইয়া, তুই আগে বল মেয়েটাকে দেখতে কেমন, কিউট আছে তো? নিতু, তুই চুপ করবি? এমনিতে আমার রেগে আছে, তুই এবার আগুনে ঘি ঢালছিস। ও চুপ করবো কেন? ঠিকই তো কইছে। তোর যদি ওই মায়ারে পছন্দ হইয়া থাকে তুই আমারে সোজা কইয়া দে, আমি কালকেই প্রস্তাব নিয়ে যাবো। আম্মা, ওকে প্রস্তাব দেওয়ার মতো মেয়ে সে না। ও আমাদের অফিসের অনেক বড় একটা পোস্টে আছে, আর ওর স্বভাব মানে অনেক কড়া মানুষ। ও মা, কড়া মানুষ মানে কি? তোকে মারি নাকি? আরে মারামারি না, তোরা বুঝবে না, প্লিজ এই টপিকটা এখন বাদ দাও তো। ঠিক সেই মুহূর্তে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। নিতু লাফ দিয়ে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলতেই নিতু তো বটেই, ড্রয়িং রুমে বসে থাকা আহনাপও নিজের চোখে বিশ্বাস করতে পারে না। দরজায় দাঁড়িয়ে আছে ফারিহা, তবে অফিসের সেই রাগী, অহংকারী আর ওয়েস্টার্ন স্যুটে থাকা ফারিহা নয়। পরনে হালকা নীল রঙের একটা সুতির সালোয়ার কামিজ, মাথায় ওড়নাটা খুব সুন্দর করে পিন আপ করা, চোখে হালকা কাজল আর ঠোঁটে মিষ্টি একটা হাসি, হাতে একটা ফাইল। তাকে দেখতে একদম পাড়ার সবচেয়ে শান্ত শিষ্ট লক্ষ্মী মেয়েটার মতো লাগছে। আসসালামু আলাইকুম, এটা কি আহনাব সাহেবের বাসা? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কে? আমি ফারিহা, আহনাফের অফিস থেকে আসছি। ওর একটা জরুরি ফাইল আমার কাছ থেকে গিয়েছিল তো, তাই দিতে এলাম। ফারিহা ভেতরে ঢুকে ড্রয়িং রুমে আসতেই রাবেয়া বেগম মেশিনের পাম্প করা থামিয়ে হাঁ করে তাকিয়ে থাকেন। আহনাব ততক্ষণে বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। ফারিহা অত্যন্ত লাজুক ভঙ্গিতে রাবেয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি, আপনি নিশ্চয়ই আহনাফের আম্মু? ওয়ালাইকুম আসসালাম। জি মা, আমি ওর আম্মা। তুমি আহানাবের অফিসে কাজ করো? জি আন্টি, ও তো আমার খুব ভালো একজন কলিগ। ওর কাছে আপনার কথা অনেক শুনেছি। আহানাব আমার কথা বলছে তোমার কাছে? ও তো আমারে তোমাগো কোনো কথাই কয় না। ও তো এমনই আন্টি, খুব লাজুক তো, তাই হয়তো বলতে ভুলে গেছে। আপনি কেমন আছেন? আমি আর কেমনে থাকুম মা, ছেলের চিন্তায় আমার তো প্রেশার সব সময় হাই থাকে। তা মা, সকালে কি তুমি ফোনে কথা বলছিলা? আহনাব ইশারা করে ফারিহাকে না বলতে, কিন্তু ফারিহা একটুও না ঘাবড়ে আরো মিষ্টি করে হাসে। জি আন্টি, আসলে সকালে একটু দুষ্টামি করছিলাম আপনার সাথে। আহনাব খুব টেনশনে ছিল, তাই ভাবলাম আপনাকে একটু রাগিয়ে দিই। আপনি কিছু মনে করেননি তো? আরে না না, মনে করমু কেন? তুমি তো ভারী মিষ্টি মাইয়া। আহানাব, তুই খাড়াই আসিস কেন? ওরে বসতে দে। হ্যাঁ হ্যাঁ, বসো। কিন্তু তুমি এ সময় এত দূর কষ্ট করে ফাল দিতে এলে কেন? সকালে দিলেই তো হতো। তা হতো, কিন্তু ভাবলাম তোমার মায়ের সাথেও একটু দেখা করে যাই। আন্টি তো দেখলাম অনেক অসুস্থ। অসুস্থ তো থাকোনি মা, আমার এই পোলা তো কোনো আক্কেল নাই, সারাদিন কাম কাম করে। আচ্ছা মা, তুমি বসো, আমি তোমার লেগে নাস্তা পাঠাইতেছি। আন্টি, একদম ব্যস্ত হবেন না, আমি তো আপনাদের মেয়ে, তাই না? ফারিহার এই কথায় রাবিয়া বেগমের মন একেবারে গলে পানি হয়ে যায়। তিনি আহনাবের দিকে এমন একটা লোক দেন যেন বলতে চাইছেন, এমন লক্ষ্মী মাইয়া থাকতে তুই অশুভ ছবি দেখিস? রাবিয়া বেগম রান্নাঘরের দিকে চলে যেতেই নিতু তার ফোন বের করে রিং লাইট অন করে ফেলে। আপু, তুমি তো মাশাল্লাহ অনেক সুন্দর। দাঁড়াও, তোমার সাথে একটা টিকটক বানাই। টিকটক? কিন্তু আমি তো এসব পারি না আপু। আরে পারতে হবে না, তুমি জাস্ট আমার পাশে দাঁড়িয়ে একটু হাসবে, আমি ক্যাপশনে দেব উইথ মাই ফিউচার ভাবি জান। নিতু, ফাজলামি করিস না, ওনার এমনিতে অনেক কাজ।
উনি এখন চলে যাবেন। আহা, তুমি ওকে বলছো কেন? আসো নিতু, আমরা ভিডিও করি। ফারিহা আর নিতু মিলে একটা ফানি টিকটক ভিডিও বানাতে শুরু করে। আহনাব কপালে হাত দিয়ে বসে থাকে। তার অফিসের হিটলার ম্যাম তার নিজের বাড়িতে এসে এমন বউয়ের মতো অভিনয় করছে, এটা তার কাছে কোনো সিনেমার চেয়ে কম মনে হচ্ছে না। কিছুক্ষণ পর ফারিহা নাস্তা করে বিদায় নেয়। আহনাব তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে যায়। তুমি আসলে একটা ডেঞ্জারাস জিনিস। আমার তো মনে হয় প্রেশার একেবারে নর্মাল হয়ে গেছে তোমাকে দেখে। হবে না, তোমার বউ কতটা কিউট সেটা তো তুমি ছাড়া কেউই জানে না। কিউট তো বটেই, কিন্তু এসব করার কি দরকার ছিল? আমার তো এখন আমার পেছনে লাগবে তোমাকে বিয়ে করার জন্য। লাগুক না, আমি তো চাই আন্টি আমাকে পছন্দ করুক। এরপর একদিন সত্যি বলে দেব, তখন আর উনি রাগ করবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তুমি সাবধানে বাসায় যাও। আজ রাতে কিন্তু আমার একটু কাজ আছে, ফিরতে দেরি হবে। কি কাজ? আবার ওই হ্যাকিং টেকিং নাকি? সাবধানে থেকো কিন্তু। চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। ফারিহা একটা মিষ্টি হাসি দিয়ে গাড়িতে উঠে চলে যায়। আহনাব দাঁড়িয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এরপর সে দ্রুত নিজের ঘরে ফিরে যায়। রাত বাড়তে থাকে। আহনাব তার ল্যাপটপে বসে আইপি ট্রেস করার লাস্ট স্টেজ কমপ্লিট করে ফেলে। লোকেশন দেখাচ্ছে পূর্বাচলের একটি পরিত্যক্ত গোডাউন। আহনাব তার সাধারণ এমপ্লয়ির খোলস ছেড়ে বের হয়ে আসে। পরনে কালো কার্গো প্যান্ট, কালো ফুল স্লিভ টি শার্ট আর মাথায় একটা ব্ল্যাক ক্যাপ। রাত 11টার দিকে সে তার স্পোর্টস বাইক নিয়ে তীব্র গতিতে পূর্বাচলের দিকে রওনা হয়। রাত 11:30। পূর্বাচল হাইওয়ের একদম শেষ মাথায় একটা বিশাল পরিত্যক্ত গোডাউন আছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। গোডাউনের ভেতরে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। সেখানে ল্যাপটপ নিয়ে বসে আছে অফিসের সেই ছায়ামূর্তি, যার নাম তারেক। তার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে 6 জন পেশাদার গুন্ডা। তারেক ল্যাপটপে ডেটা ট্রান্সফার করছে। স্ক্রিনে একটা ভিডিও কলে যুক্ত আছে একজন বিদেশি হ্যাকার। স্যার, ডেটা ট্রান্সফার অলমোস্ট 70% ডান। আর 10 মিনিটের মধ্যে পুরো সার্ভার আমাদের হাতে চলে আসবে। মেক ইট ফাস্ট তারেক। এই ডেটাগুলো পেলে ফারিহার কোম্পানি কাল সকালেই দেউলিয়া হয়ে যাবে। কোনো চিন্তা নেই স্যার, ফারিহা ম্যাডাম টেরও পাবে না কে তার পেছনে ছুরি মেরেছে। ঠিক এমন সময় গোডাউনের ওই একমাত্র ল্যাম্পটাও ধপ করে নিভে যায়। পুরো জায়গাটা অন্ধকারে ঢেকে যায়। গুন্ডারা সতর্ক হয়ে ওঠে। কি রে, কারেন্ট গেল কেমনে? জেনারেটর তো অন ছিল। এই, তোরা গিয়ে চেক কর তো কেউ আসলো কিনা দেখ। অন্ধকারে হঠাৎ একটা ধাতব শব্দ হয়। কেউ একজন একটা লোহার রড মাটিতে টেনে নিয়ে এগোচ্ছে। গুন্ডারা টর্চ লাইট জ্বালাতে চায়, কিন্তু তার আগে শূন্য থেকে একটা ভারী বুট এসে পড়ে গুন্ডা একের বুকে। সে ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ে। এরপর শুরু হয় নীরব ধ্বংসযজ্ঞ। আহনাবের মুভমেন্টে কোনো সাধারণ ফাইট নয়। অন্ধকারে সে গুন্ডাদের মাসেল মেমোরি আর অন্ধকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এক এক করে সবাইকে কুপকাত করতে থাকে। তারেক ভয়ে ল্যাপটপের আলোতে কাঁপতে থাকে। মাত্র 2 মিনিটের মধ্যে 6 জন গুন্ডা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আহনাব ধীর পায়ে তারেকের সামনে এসে দাঁড়ায়। কে কে আপনি? কি চান আপনি? খুব তো ডেটা ট্রান্সফার করছিলেন, এবার একটু নিজের জীবনের ট্রান্সফার রেটটা চেক করো। আহনাব তারেকের কলার চেপে ধরে এক ঝটকায় তাকে দেওয়ালের সাথে পিন করে ফেলে। তারপর ল্যাপটপের দিকে তাকিয়ে ডেটা ট্রান্সফারটা ক্যান্সেল করে দেয়। সে নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে ইনসার্ট করে। আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না। আমাকে শুধু অর্ডার দেওয়া হয়েছিল। অর্ডার কে দিয়েছে? জায়েদ? না, জায়েদ স্যার তো শুধু মাধ্যম। আসল অর্ডার তো ম্যাডামের বাবার কাছ থেকেই আসে। আহনাবের হাতটা হঠাৎ শিথিল হয়ে যায়। সে চমকে ওঠে। ফারিহার বাবা? তিনি কেন নিজের মেয়ের সর্বনাশ করবেন? তুমি মিথ্যা বলছো। ফারিয়ার বাবা কেন নিজের কোম্পানির ডেটা চুরি করবেন? আমি সত্যি বলছি ভাই, জায়েদ স্যারের সাথে ম্যাডামের বাবার ডিল হয়েছে। এই কোম্পানি ডোবালে ম্যাডাম বাধ্য হয়ে জায়েদ স্যারকে বিয়ে করবে, আর জায়েদ স্যার ম্যাডামের বাবাকে বিদেশি প্রজেক্টের শেয়ার দেবে।
আহনাব এক ঘুষিতে তারেককে অজ্ঞান করে ফেলে। সে দ্রুত ল্যাপটপে লকস চেক করে। তারেকের কথা অক্ষরে অক্ষরে সত্যি। আইপি অ্যাড্রেসটা সোজা ফারিহার বাবার গুলশানের ম্যানশনের সিকিউর সার্ভার দেখাচ্ছে। আহনাবের চোয়াল শক্ত হয়ে যায়। ফারিহা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই বাবাই তার সাথে এই ভয়ঙ্কর গেম খেলছে। আহনাব পুরো সিস্টেমটা লক করে দিয়ে দ্রুত গোডাউন থেকে বেরিয়ে যায়। কাল সকালে অনেক বড় ঝড় আসতে চলেছে। রাত পেরিয়ে সকাল হয়, ঘড়িতে তখন সকাল 10টা। এদিকে গুলশানে ফারিহাদের বিশাল ম্যানশনের ড্রয়িং রুমটা থমথমে। ফারিহা সোফায় পাথরের মতো বসে আছে। তার সামনে বসে আছেন তার বাবা মিস্টার চৌধুরী, আর পাশের সিঙ্গেল সোফায় পা দুলিয়ে হাসি মুখে বসে আছে জায়েদ। জায়েদের পরনে দামি স্যুট, কিন্তু চেহারায় একটা ধূর্ত শয়তানের ছাপ স্পষ্ট। ফারিয়া, তুই বোঝার চেষ্টা কর মা, আমাদের হাতে আর কোনো অপশন নেই। কিসের অপশন বাবা? কোম্পানি বাঁচাতে হলে আমাকে ওই ফ্রডটাকে বিয়ে করতে হবে? এইটা কেমন লজিক? মুখ সামলে কথা বলো ফারিহা, আমি ফ্রড নই। আমি তোমার কোম্পানির একমাত্র সেভিয়ার। তোমাদের সার্ভার থেকে প্রজেক্ট এক্সের ফাইল গায়েব। কালকের মধ্যে ব্যাংক লোন শোধ না করলে কোম্পানি অকশনে উঠবে। কোম্পানি অকশনে উঠবে, আমি রাস্তায় বসে যাব, তবু তোমাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। ফারিয়া, তুই আমার মুখের উপর তর্ক করছিস? তুই জানিস এই কোম্পানির পেছনে আমার সারা জীবনের ঘাম ঝরানো আছে। জানি বাবা, কিন্তু তুমি তো জানো আমি ওকে দু চোখে দেখতে পারি না। ওর ক্যারেক্টার ভালো না। তুমি কিভাবে আমাকে ওর হাতে তুলে দিতে পারো? সব ঠিক হয়ে যায় মা, বিয়ের পর জাহেদ বদলে যাবে। তুই শুধু এই পেপারসগুলোতে একটা সাইন করে দে, আজ বিকেলেই তোদের এঙ্গেজমেন্ট হবে। আমি কোনো সাইন করব না। দরকার হলে আমি এমডি পদ থেকে রিজাইন দিচ্ছি। তুমি যা খুশি করো। ফারিহা উঠে দাঁড়াতেই মিস্টার চৌধুরী হঠাৎ বুকে হাত দিয়ে সোফায় লুটিয়ে পড়ার অভিনয় করেন। তার শ্বাসকষ্ট শুরু হয়। আমার বুকটা, ফারিয়া তুই আমাকে মেরেই ফেলবি। বাবা, বাবা কি হয়েছে তোমার? আঙ্কেল, ফারিহা তুমি আঙ্কেলকে প্রেশার দিচ্ছ কেন? উনি তো হার্টের পেশেন্ট, তুমি জানো না? বাবা প্লিজ শান্ত হও, আমি ডক্টর ডাকছি। কোনো ডক্টরস লাগবে না। তুই যদি জায়েদকে বিয়ে না করিস তবে আমার মরা মুখ দেখবি তুই। বল তুই রাজি? ফারিহা অসহায়ভাবে চারিদিকে তাকায়। বাবার এই ইমোশনাল ব্ল্যাকমেইলের কাছে সে সব সময় হেরে যায়। সে জানে না যে এই অসুস্থতা পুরোটাই একটা নিখুঁত নাটক। ফারিহার চোখের পানি বাদ মানে না, তার কেবলই আহনাবের কথা মনে পড়ছে। সে ভাঙা গলায় উত্তর দেয়, ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে একটু সময় দাও। ফারিহা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। জায়েদ হাসি মুখে মিস্টার চৌধুরীর দিকে তাকায়। মিস্টার চৌধুরীও একদম সুস্থ মানুষের মতো সোজা হয়ে বসেন। গুড জব আঙ্কেল, আপনার অ্যাক্টিংটা কিন্তু অস্কার পাওয়ার মতো ছিল। আমার কোম্পানির জন্য আমি সব করতে পারি, এবার তুমি তোমার কথা রেখো জায়েদ। ফারিহা কাঁদতে কাঁদতে গাড়ি ড্রাইভ করে ধানমন্ডির দিকে চলে আসে। মনটাকে শান্ত করার জন্য সে একটা নিরিবিলি কফি শপে এসে বসে। কিছুক্ষণ পর সেখানে জায়েদ এসে হাজির হয়। জায়েদ ফারিহার পিছু নিয়েছিল। সে ফারিহার সামনের চেয়ারটা টেনে বসে পড়ে। ফারিহা বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ঠিক সেই সময় কফি শপের আর এক কোনায় বসে আড্ডা দিচ্ছিল আহনাবের 3 মূর্তিমান বন্ধু, রফিক, সুমিত আর নাবিলা। হঠাৎ সুমিতের চোখ ফারিহা আর জায়েদের দিকে পড়ে। ভাই রফিক, ওই দেখ আমাদের হিটলার ম্যাম না ওইটা? কই? আরে হ্যাঁ ম্যাম তো, কিন্তু সাথে ওই ছেলেটাকে পুরাই তো বড় লোকের বকাটে পোলাপান মনে হচ্ছে। ভাইয়া, মনে হয় ম্যামের বয়ফ্রেন্ড। দেখেছো কেমন রোমান্টিক চোখে তাকিয়ে আছে ম্যামের দিকে? তোর মাথায় কি সত্যিই গোবর? ম্যামের চেহারা দেখ, মনে হচ্ছে ছেলেটাকে কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু ওয়েট, আমার কেন যেন মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। কি কালার ভাই? তুই আবার গোয়েন্দা করে শুরু করছিস নাকি? চল পালাই, ম্যাম দেখলে আমাদের চাকরিটা খাবে। আরে গাধা দাঁড়া, তুই লজিকটা বোঝ। সকালে ম্যাম আয়নাবকে সবার সামনে ইচ্ছা করে অপমান করলো, আর এখন এই ছেলের সাথে কফি খাচ্ছে। তার মানে এই ছেলে ম্যামের নতুন বয়ফ্রেন্ড।
আর আইনাবকে হয়তো ম্যাম আজই চাকরি থেকে বের করে দেবে, যাতে এই ছেলেকে অফিসে ঢোকাতে পারে। হাই হাই, তাহলে তো আহনাব ভাইয়ার চাকরিটা চলে যাবে। আমরা এখন কি করব রফিক ভাইয়া? আইনাব আমাদের দোস্ত, ওর জন্য আমাদের কিছু একটা করতেই হবে। কি করবি তুই? তুই কি এখন কি ওই ছেলের সাথে মারামারি করবি নাকি? মারামারি কেন করব? আমরা ব্রেন খাটাবো, ওই ছেলেটাকে কিডন্যাপ করব। কি তুই পাগল হয়ে গেছিস? কিডন্যাপ? পুলিশ আমাদের সোজা জেলে ভরবে। আস্তে কথা বল, রিয়েল কিডন্যাপ না। আমরা শুধু ছেলেটাকে একটু ভয় দেখাবো, যাতে সে ম্যামের লাইফ থেকে দূরে সরে যায়, তাহলে আইনাপও বেঁচে যাবে। ওয়াও রফিক ভাইয়া, আইডিয়াটা জোশ। কিন্তু আমরা কিডন্যাপ করব কিভাবে? আমাদের তো কোনো গাড়ি নেই। গাড়ি লাগবে না, ওই দেখ ছেলেটা ওয়াশরুমের দিকে যাচ্ছে, চল আমরা পিছনের গলি দিয়ে গিয়ে ওকে ধরে ফেলি। 3 বন্ধু চরম বোকামির একটা প্ল্যান করে কফি শপের পেছনের সরু গলিটায় গিয়ে লুকিয়ে থাকে। জায়েদ ওয়াশরুম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিল। ঠিক তখন রফিক একটা কালো পলিথিন নিয়ে পেছন থেকে জায়েদের মাথার ওপর পরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জায়েদ তো সাধারণ মানুষ নয়, সে রীতিমতো আন্ডারওয়ার্ল্ডের লোক। সে খপ করে রফিকের হাত ধরে ফেলে পলিথিনটা সরিয়ে দেয়। হু দ্য হেল আর ইউ? কি করছিস তোরা? মানে ভাই, আমরা তো জাস্ট খেলছিলাম হাইড অ্যান্ড সিক। ভাই ও পাগল, ওর কথা কিছু মনে করবেন না, আমরা যাই। ধরা, তোদের আমি দেখাচ্ছি। তোরা তো ফারিয়ার অফিসে কাজ করিস, আমাকে কিডন্যাপ করতে এসেছিস? হ্যাঁ, আপনি ম্যামকে ছেড়ে দিন, নইলে কিন্তু আহনাব ভাইয়া খুব রাগ করবে। জায়েদ আহনাবের নাম শুনে একটু চমকে ওঠে। সে বুঝতে পারে এই বোকাগুলোর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে। সে তার গুন্ডাদের ইশারা করে। নিমেষেই 2টো কালো মাইক্রোবাস এসে রফিক, সুমিত আর নাবিলাকে জোর করে গাড়িতে তুলে দেয়। বেচারা 3 বন্ধু আহনাবকে বাঁচাতে এসে নিজেরাই এখন চরম বিপদে। এই ভয়ঙ্কর ঘটনার পর দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। সেদিনের ওই ঘটনার পর রফিক, সুমিত আর নাবিলা ভেবেছিল তাদের জীবন শেষ। কিন্তু আহনাব তার সিক্রেট সোর্সের মাধ্যমে সেদিন রাতেই অত্যন্ত সুকৌশলে তাদের উদ্ধার করে। বন্ধুদের বোঝানো হয় যে এটা অন্য কোনো রাইভাল কোম্পানির একটা প্র্যাঙ্ক ছিল। এদিকে ফারিহাও তার বাবার কাছে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 মাসের সময় চেয়ে নিয়েছে। অফিসের এমপ্লয়ীদের এই টানা কাজের প্রেসার আর মানসিক চাপ কমানোর জন্য কোম্পানির তরফ থেকে গাজীপুরের একটি বিলাসবহুল রিসোর্টে 3 দিনের বার্ষিক কর্পোরেট ট্যুরের আয়োজন করা হয়েছে। দুপুর 1টা বাজে। গাজীপুরের ভাওয়াল লাক্সারি রিসোর্টের চারপাশটা সবুজ আর ছিমছাম। বিশাল সুইমিং পুলের চারপাশে অফিসের সবাই ছড়িয়ে ছিটিয়ে আড্ডা দিচ্ছে। ফারিহা কোম্পানির এমডি হিসেবে সবার থেকে আলাদা দোতলার একটা ভিআইপি সুইটে উঠেছে। তার সুইটের ব্যালকনি থেকে পুরো সুইমিং পুল এরিয়াটা খুব সুন্দর দেখা যায়। সুইমিং পুলের ঠিক পাশেই একটা ডেক চেয়ারে বসে আছে আহনাব। তার পরনে একটা ক্যাজুয়াল ফ্লোরাল শার্ট আর সানগ্লাস। ঠিক তার পাশের চেয়ারেই বসে আছে নীলা। নীলা অফিসের HR ডিপার্টমেন্টের মেয়ে, দেখতে বেশ সুন্দরী আর কথায় কথায় একটু বেশি হাসে। আহনাব ভাই, রিসর্টটা কিন্তু দারুণ। থ্যাঙ্কস টু আওয়ার হিটলার বস। অন্তত এই একটা ভালো কাজ উনি করেছেন। জায়গাটা আসলে সুন্দর। কাজের এত প্রেসারের পর এমন একটা ব্রেক খুব দরকার ছিল। আরে না, তা তো বটে, কিন্তু ভাইয়া আপনি তো দেখছি একদম বোরিং হয়ে বসে আছেন। চলেন না পুলের পানিতে একটু নামি। না, আমার আবার একটু ঠান্ডার প্রবলেম আছে। তুমি যাও, সাঁতার কাটো। উফ ভাইয়া, আপনি যে কি না। আচ্ছা, পানিতে নামতে হবে না, অন্তত আমার সাথে একটা সেলফি তো তুলতে পারেন। নীলা কথা বলতে বলতে একটু বেশি আহনাবের দিকে ঝুঁকে আসে এবং নিজের ফোনটা উঁচিয়ে সেলফি তোলার জন্য পোজ দেয়। আহনাব ভদ্রতার খাতিরে একটু হাসে, কিন্তু এই পুরো দৃশ্যটা দোতলার ব্যালকনি থেকে তীক্ষ্ণ নজরে দেখছিল ফারিহা। ফারিহার হাতের মুঠি শক্ত হয়ে যায়। তার চোখে রোদ চশমা থাকলেও রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। সে মনে মনে ফুঁসতে থাকে, অফিসে তো কাজের বেলা অষ্টরম্বা, আর এখানে এসে ব্যারামদের সাথে দাঁত কেলিয়ে সেলফি তোলা হচ্ছে। দাঁড়া, তোর সেলফি তোলা আমি বের করছি আজ। ফারিহা দ্রুত ব্যালকনি থেকে সরে রুমে আসে।
সে তার সুইটের সার্ভিস বেল বাজিয়ে একজন ওয়েটারকে ডাকে। ওয়েটার এলে ফারিহা অত্যন্ত নিচু স্বরে তাকে কিছু একটা নির্দেশ দেয় এবং হাতে একটা 500 টাকার নোট গুজে দেয়। ওয়েটার মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। সুইমিং পুলের পাড়ে আহনাব আর নীলার গল্প তখনও চলছে। এমন সময় সেই ওয়েটার একটা ট্রে হাতে তাদের সামনে এসে দাঁড়ায়। ট্রেতে 2 গ্লাস ফ্রেশ ম্যাঙ্গো জুস রাখা। স্যার, আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়াও, থ্যাংক ইউ আহনাব ভাইয়া। নেন একটা। হ্যাঁ, জুসটা তো খুব দরকার ছিল, রোজ যা করা। আহনাব হাসি মুখে একটা গ্লাস তুলে নেয়। দোতলার ব্যালকনির দরজার আড়াল থেকে ফারিহা তখনও দেখছে তার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি। আহনাব জুসের গ্লাসে বড় করে এক চুমুক দেয়। জুসটা গলা দিয়ে নামার ঠিক 3 সেকেন্ড পর আহনাবের চোখ দুটো আক্ষরিক অর্থেই কপালে উঠে যায়। ওয়েটার ওই জুসের ভেতর 2 চামচ কাঁচা মরিচ বাটা মিশিয়ে দিয়েছিল। আহনাবের মনে হলো তার গলার ভেতর কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। পানি, উফ, পানি, পানি। কি হয়েছে ভাইয়া, আপনি এমন করছেন কেন? চাল, আমার গলা জ্বলছে, পানি দাও। আহনাব কাঁচতে কাঁচতে লাফিয়ে ওঠে। সে অঙ্কের মতো সামনে রাখা পানির বোতলটা ধরার চেষ্টা করে, কিন্তু তার পা ডেক চেয়ারের সাথে আটকে যায়। তাল সামলাতে না পেরে সে সোজা গিয়ে পড়ে সুইমিং পুলের গভীর পানিতে। বিশাল একটা শব্দ করে পানি ছিটকে ওঠে। আশেপাশের সবাই চমকে তাকায়। রফিক আর সুমিত দৌড়ে আসে। আহনাব পানি থেকে মাথা বের করে খাবি খেতে থাকে। তার মুখ তখনও ঝালে লাল হয়ে আছে। আরে দোস্ত, তুই জামা কাপড় পরে পুলে নেমে গেলি কেন? নামিনি গাদা, পড়ে গেছে। জুসের ভিতরে কে দুটো মরিচ মিশিয়ে দিয়েছে। কি বলিস? জুসের ভেতর মরিচ? ভাই, এই রিসোর্টটায় নির্ঘাত ভূত আছে। আহনাব ভাইয়া, আপনি জলদি উঠে আসুন, আমি ওয়েটারকে ডাকছি। ভিড় জমে যায় পুলের পাড়ে। দোতলা থেকে ফারিহা এই দৃশ্য দেখে মুখে হাত চাপা দিয়ে হাসতে শুরু করে। তার বুকের ভেতরের রাগটা যেন এক নিমেষেই গলে পানি হয়ে গেছে। বরের এই দুর্দশা দেখে তার চরম তৃপ্তি হচ্ছে। সে নিজেকে স্বাভাবিক করে ব্যালকনি থেকে কড়া গলায় ডাক দেয়, হোয়াট ইজ গ্লোয়িং অন দেয়ার? আপনারা কি এখানে পিকনিক করতে এসেছেন নাকি ফাজলামো করতে? ফারিহার গলা শুনে পুলের পাড়ের সবাই একদম জমে যায়। আহনাব কাঁপা কাঁপা শরীরে পুল থেকে উঠে দাঁড়ায়। তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মিস্টার আহনাব, আপনাকে তো আমি অফিসে ঠিকমতো হাঁটতেও দেখিনি, আর এখানে এসে স্টান্টবাজি দেখাচ্ছেন? হ্যাঁ, গো টু ইউর রুম এক্ষুনি। জি ম্যাম, আমি যাচ্ছি। আহনাব ভেজা কাপড়ে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে থাকে। তবে সে খুব ভালো করেই জানে এই মরিচ কাণ্ডের মাস্টার মাইন্ড কে। রাত 1:15 রিসোর্টের চারপাশে একদম শান্ত। সবাই যার যার কটেজে ঘুমোচ্ছে। শুধু রিসোর্টের পেছনের নির্জন বাগানে একটা ছায়া দেখা যায়। ফারিহা একটা পাতলা শাল গায়ে জড়িয়ে বাগানের বেঞ্চিতে একা বসে আছে। তার মনটা এখন আর হাসি খুশি নেই। দুপুরের পর থেকে আহনাবের সাথে তার কোনো কথা হয়নি। আহনাব কি খুব বেশি রাগ করেছে? এই ভেবে ফারিহার চোখে পানি চলে আসে। হঠাৎ পেছন থেকে পরিচিত একটা গলার স্বর শোনা যায়। দুপুরে মরিচকে মেরে ফেলার চেষ্টা করে এখন আবার মায়া কেন হচ্ছে? ফারিহা চমকে উঠে পেছনে তাকায়। আহনাব একটা ডার্ক জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে। ফারিহা উঠে দাঁড়িয়েই হঠাৎ করে আহনাবের বুকে মুখ গুজে দিয়ে কাঁদতে শুরু করে। সে তার ছোট ছোট হাত দিয়ে আহনাবের বুকে হালকা কিল মারতে থাকে। কেন তুমি ওই মেয়ের সাথে হাসছিলে? কেন? লাগছে তো। আমি কখন হাসলাম? ও তো শুধু রিসোর্ট নিয়ে কথা বলছিল। আমি নিজে দেখেছি, ও তোমার গায়ের উপর পড়ে যাচ্ছিল প্রায়। তুমি তো একটু সরালে না ওকে। খুব ভালো লাগছিল, তাই না? কি যে বলো না, আমার চোখ তো সারাক্ষণ দোতলার ব্যালকনিতে ছিল। আমি তো জানি আমার রাগী বউটা উপর থেকে ঠিকই নজর রাখছে। মিথ্যাবাদী! তুমি জানো আমার কতটা জেলাস ফিল হয়? এই অফিসে কেউ জানে না তুমি আমার স্বামী। সবাই ভাবে তুমি সিঙ্গেল। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে কাল সকালে সবাইকে সত্যিটা বলে দেই।
পাগলামি করো না ফারিহা, তুমি জানো পরিস্থিতি এখন কতটা জটিল। জায়েদ আর তোমার বাবা তোমার হাত থেকে কোম্পানি কেড়ে নেওয়ার জন্য মুখিয়ে আছে। আমার কোম্পানি চাই না আহনাব, আমি শুধু তোমাকে চাই। আমি আর এই লুকোচুরি নিতে পারছি না। ফারিহার গলাটা কান্নায় ভেঙে আসে। আহনাব তাকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে। সে পরম আদরে ফারিহার কপালে একটা চুমু খায়। আর মাত্র কয়েকটা দিন, আমি কথা দিচ্ছি এইসব ঝামেলা মিটে যাবে। তখন আমি নিজেই তোমার বাবার সামনে গিয়ে তোমার হাতটা চাইবো। কেউ আমাদের আলাদা করতে পারবে না। সত্যি বলছো? একদম সত্যি। কিন্তু ওই জুসে এত মরিচ না দিলেও পারতে। আমার গলা এখনো জ্বলছে। বেশ করেছি, দিয়েছি। এরপর যদি আর কোনো মেয়ের সাথে কথা বলেছো তবে জুসে বিষ মিশিয়ে দেব। ফারিহার কথায় আহনাব শব্দ করে হেসে ফেলে। দুজনের এই মিষ্টি খুনসুটির মাঝেই হঠাৎ বাগানের রাস্তার দিক থেকে টর্চের আলো আর পায়ের শব্দ শোনা যায়। সুমিত, তুই একটু আস্তে হাঁট ভাই, টর্চটা ঠিক মতো ধর। ভাই, আমার তো খুব ভয় করছে। এই রিসোর্টটা ভালো না রে ভাই। দুপুরে মরিচ জুস, আর এখন নির্জন বাগান, নির্জন নির্ঘাত ভূত আছে। রফিক আর সুমিতের গলা শুনে আহনাব আর ফারিহা আঁতকে ওঠে। এই মাঝ রাতে তাদের দুজনকে একসাথে দেখলে কাল সকালেই পুরো অফিসে খবর রটে যাবে। সর্বনাশ, রফিক আর সুমিত এদিকে আসছে। এখন কি হবে আহনাফ? তুমি চুপ করে এই বড় গাছটার পেছনে লুকাও, একটু শব্দ করবে না। ফারিহা তড়িঘড়ি করে একটা বিশাল মেহগনি গাছের পিছনে লুকিয়ে পড়ে। আহনাব নিজেকে সামলে নিয়ে একদম সোজা হয়ে বাগানের মাঝখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। রফিকের টর্চের আলো সোজা এসে পড়ে আহনাবের মুখের ওপর। আরে কে ওখানে? ভাই কে? ভাই রফিক, ওইটা তো ভূত। দেখ, একদম নাড়াচাড়া করছে না। আহনাব হঠাৎ করে হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে একটা অদ্ভুত যান্ত্রিক গলায় কথা বলতে শুরু করে। প্রজেক্ট এক্স ফাইল মিসিং স্যালারি কার্ড টার্মিনেট। আরে এটা তো আমাদের আয়নাব, কিন্তু ওর গলায় এমন শোনাচ্ছে কেন? ভাই, ও তো ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে মনে হয়। দেখ, চোখ বন্ধ। আয়নাব, এই আয়নাব, তুই মাঝরাতে বাগানে কি করছিস? আহনাব চোখ পিট পিট করে তাকানোর অভিনয় করে। সে চরম অবাক হওয়ার ভান করে চারিদিকে তাকায়। আমি আমি কোথায়? রফিক, তুই এখানে কেন? তুই তো দেখি পুরাই পাগল হয়ে গেছিস। তুই তো স্লিপ ওয়ার্কিং করছিলি দোস্ত। স্লিপ ওয়াকিং? আসলে দোস্ত, হিটলার ম্যামের বকা শুনতে শুনতে আমার মেন্টাল ট্রমা হয়ে গেছে। স্বপ্ন দেখে ম্যাম আমাকে টার্মিনেট করে দিচ্ছে, তাই হয়তো বয়ে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। ভাই, তোর কষ্টটা আমি বুঝি। চল চল, রুমে চল। এই রিসোর্টে আসলে ঝামেলা আছে। তোরা যা, আমি একটু ফ্রেশ বাতাস খেয়ে আসছি, আমার এখানে গাম হচ্ছে। ঠিক আছে, সাবধানে থাকিস, আমরা গেলাম। রফিক আর সুমিত টর্চ নিয়ে চলে যাওয়ার পর আহনাব একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফারিহা গাছের পেছন থেকে বেরিয়ে এসে মুখে হাত দিয়ে হাসি আটকাচ্ছে। মেন্টাল ট্রমা? আমি তোমাকে স্বপ্নে এসে বকা দেই? কি করবো বলো, বন্ধুদের কাছে তো তোমার এই হিটলার ইমেজটাই বেস্ট ডিফেন্স। এবার তুমি রুমে যাও, কেউ দেখার আগে। ঠিক আছে, গুড নাইট। আর শোনো, কাল সকালে কিন্তু একদম আমার সামনে আসবে না। ফারিহা একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। ফারিহা চলে যাওয়ার পর আহনাবের চেহারার রোমান্টিক ভাবটা একদম পাল্টে যায়। সে তার ঘড়ির ডায়ালে একবার তাকায়। ভোর 4টে বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। আহনাব খুব ভালো করেই জানে এই রিসোর্টে কেবল অফিসের লোকই আসেনি। সে তার টেক সোর্স থেকে জানতে পেরেছে জায়েদের পার্সোনাল আইটি এক্সপার্ট তারেকই রিসোর্টেরই একটা গেস্ট কটেজে লুকিয়ে আছে। তার কাজ হলো ফারিহার ওপর নজর রাখা এবং সুযোগ বুঝে কোম্পানির সার্ভারের বাকি ডেটাগুলো এই লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশি ক্লায়েন্টের কাছে পাঠানো। আহনাব নিঃশব্দে বাগানের অন্ধকার পথ ধরে কটেজ এরিয়ার দিকে এগোতে থাকে। তার মুভমেন্ট একদম প্রফেশনাল স্পাইদের মতো। সে তার পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করে, যেটা দিয়ে লোকাল ওয়াইফাই সিগন্যাল ট্র্যাক করা যায়। ডিভাইসটা দেখাচ্ছে কটেজ নম্বর 107 থেকে হাই স্পিড ডেটা ট্রান্সফার হচ্ছে। আহনাব 107 নম্বর কটেজের পেছনের জানালা দিয়ে অত্যন্ত সাবধানে ভেতরে উঁকি দেয়। তারেক বিছানার ওপর একটা ল্যাপটপ নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু স্ক্রিন এখনো অন।
আহনাব পকেট থেকে একটা মাস্টার কি বের করে খুব সন্তর্পণে দরজাটা আনলক করে ভেতরে ঢোকে। সে তারেকের ল্যাপটপের সাথে নিজের আনা একটা স্পেশাল ইউএসবি ড্রাইভ কানেক্ট করে। এটা কোনো সাধারণ ড্রাইভ নয়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি পুরো ল্যাপটপের ড্রাইভ ক্লোন করে ফেলে। স্ক্রিনে আহনাব একটা হিডেন ফোল্ডার দেখতে পায়, যার নাম প্রজেক্ট জেড। আহনাব ফোল্ডারটা ওপেন করতেই তার চোখ বড় বড় হয়ে যায়। সেখানে স্পষ্ট প্রমাণ আছে যে জায়েদ শুধু ফারিহার কোম্পানিই ধ্বংস করছে না, সে ফারিহার বাবার নামেও কিছু ইল্লিগাল ব্যাংক অ্যাকাউন্টের কাগজ তৈরি করে রেখেছে, যাতে ফারিহার বাবা পুলিশি ঝামেলায় পড়েন। জায়েদ, তুই আসলেই অনেক বড় গেম খেলছিস, কিন্তু তুই জানিস না তোর উল্টো দিকে কে বসে আছে। আহনাব ডেটা কপি শেষ করে ইউএসবি ড্রাইভটা পকেটে ঢোকায়। ঠিক সেই মুহূর্তে কটেজের বাইরের বারান্দায় ভারী বুটের শব্দ শোনা যায়। জায়েদের পাঠানো একজন প্রফেশনাল বডিগার্ড টহল দিচ্ছিল। সে খেয়াল করে কটেজের দরজা সামান্য খোলা। কে ভেতরে? লোকটা বন্দুক বের করে ভেতরে ঢোকার আগেই আহনাব পেছনের জানালা দিয়ে নিঃশব্দে বাইরে লাফ দেয়। লোকটা জানালা দিয়ে আহনাবকে জঙ্গলের দিকে দৌড়তে দেখে ফেলে। এই দাঁড়া বলছি, দাঁড়া। শুরু হয় এক রুদ্ধশ্বাস নীরব চেজিং। রিসোর্টের পেছনের অংশটা বেশ ঘন জঙ্গলে ঘেরা। বডিগার্ডটা সাইলেন্সার লাগানো পিস্তল হাতে নিয়ে আহনাবকে খুঁজছে। আহনাব কোনো অবাস্তব ফাইট করে না, সে তার ব্রেন কাজে লাগায়। সে একটা পাথরের আড়ালে লুকিয়ে নিচের মোবাইল থেকে একটা রেকর্ড করা রিংটন একটু দূরের ঝোপে ছুঁড়ে দেয়। লোকটা সেই শব্দের দিকে এগোতেই আহনাব অন্ধকারের সুযোগ নিয়ে নিখুঁতভাবে লোকটার ঘাড়ের একটা নির্দিষ্ট পয়েন্টে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ভোর হয়ে আসছে, আকাশে হালকা লালের আভা। আহনাব দ্রুত তার রুমে ফিরে এসে সাধারণ এমপ্লয়ির মতো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে, যেন রাতে কিছুই হয়নি। সকাল 9টা। রিসোর্টের বিশাল ডাইনিং হলে ব্রেকফাস্ট বাফেটের আয়োজন করা হয়েছে। অফিসের সবাই প্লেট হাতে খাবার নিচ্ছে। ফারিহা একটা কর্নারের টেবিলে বসে কফি খাচ্ছে। তার চেহারায় সেই চিরচেনা বসের গাম্ভীর্য। আহনাব রফিকদের সাথে অন্য একটা টেবিলে বসে রুটি খাচ্ছে। সবকিছু একদম স্বাভাবিক চলছিল। ঠিক তখনই ডাইনিং হলের মেইন দরজা দিয়ে একটা মেয়ে হাতে ব্লগিং ক্যামেরা নিয়ে হইচই করতে করতে ঢোকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন আছি গাজীপুরের জোশ একটা রিসর্টে। আর গেস হোয়াট, আমি এখানে কাকে খুঁজে পেয়েছি? আহনাব গলার স্বর শুনে চমকে পিছনে তাকায়। তার নিজের আপন ছোট বোন নিতু। সে তার ভার্সিটির বন্ধুদের সাথে পাশের একটা কটেজেই পিকনিক করতে এসেছে, কিন্তু ক্যামেরা হাতে সোজা ফারিহার কেবিনের দিকে দৌড়ে যায়। ও মাই গড, আরে ভাবি তুমি এখানে? নিতুর এই ভাবি ডাকটা পুরো ডাইনিং হলে বোমার মতো ফাটে। পিন পতন নীরবতা নেমে আসে। রফিকের হাত থেকে রুটির টুকরোটা প্লেটে খসে পড়ে। সুমিতের চোখ কপালে। এমনকি ফারিহা, যে কিনা যে কোনো পরিস্থিতি সামলাতে ওস্তাদ, সেও কফির কাপ হাতে জমে যায়। আয়নাব, এই মেয়েটা ম্যামকে ভাবি বলে ডাকলো কেন? তোর বোন না হো? আহনাব বুঝতে পারে পরিস্থিতি এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে। তাকে এক সেকেন্ডের মধ্যে একটা লজিক্যাল মিথ্যা বানাতে হবে। সে দ্রুত চেয়ার ছেড়ে নিতুর কাছে ছুটে যায়। নিতু, তুই এখানে কি করছিস? আর এসব কি করছিস তুই? কি বলছি মানে? তুই তো বললি ভাবি অনেক নাকি বিজি থাকে, আর এখন তো দেখি তোরা দুজনে একসাথে এই রিসর্টে চিল করছিস। এক্সকিউজ মি মিস্টার আহনাব, এই মেয়েটাকে? আর ও আমাকে এসব কি বলছে? ফারিহা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চরম রাগী বসের অ্যাক্টিং শুরু করে। আহনাব একটা শুকনো ঢোক গেলে অফিসের সবার চোখ এখন তাদের দিকে। ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। ও আমার ছোট বোন নিতু। ও আসলে একটু ওর মাথায় একটু সমস্যা আছে। কি? আমার মাথায় সমস্যা আছে মানেটা কি ভাইয়া? আমি তো ঠিকই বলছি। চুপ কর তুই।
ম্যাম, ও আসলে টিকটক করে তো, আর ও আপনার অনেক বড় ফ্যান। আপনি তো কম বয়সে কোম্পানির এমডি হয়েছেন, এটা ওর কাছে একটা ফ্যান্টাসির মতো। তাই ও আপনাকে আইডল মানে, আর ও মনে করে আপনি ওর আইডল, মানে আপনি ওর পরিবারেরই কেউ। তাই বেশি সম্মান দেখাতে গিয়ে আপনাকে ভাবি বলে ফেলেছে। দোস্ত, আইডল মানলে তো আপু বলার কথা, ভাবি বলবে কেন? কারণ ও পাগল। ও মনে করে ওর ভাইয়ার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটাই দরকার। তাই আপনাকে দেখিও ফিউচারিস্টিক সম্মান দিচ্ছে। ওর এসব পাগলামের জন্য আমি সত্যি খুব লজ্জিত ম্যাম। আহনাপের এই লজিক্যাল অথচ হাস্যকর ব্যাখ্যা শুনে অফিসের সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। ফারিহা খুব গম্ভীরভাবে একটা নিঃশ্বাস ছাড়ে। মিস্টার আহানাব, আপনার বোনের এই ফ্যান্টাসি যেন আমার প্রফেশনাল লাইফে কোনো ইমপ্যাক্ট না ফেলে। টেক হার অ্যাওয়ে ফ্রম হিয়ার। দিস ইজ অ্যান অফিসিয়াল ট্যুর, নট এ ফ্যামিলি গ্যাদারিং। জি ম্যাম, আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি। আহনাব প্রায় জোর করে নিতুকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলেও রফিক আর সুমিতের মনের ভেতর একটা সূক্ষ্ম সন্দেহ গেঁথে যায়। ভাই রফিক, আমার কিন্তু ঘটনা ভালো লাগছে না। সকালে অফিসে অপমান, দুপুরে জুসে মরিচ, আর এখন ওর বোন ম্যামকে ভাবি ডাকছে। ডালমে সত্যি অনেক কিছু কালা আছে। শুধু কালা না ভাই, পুরো ডালটাই মনে হচ্ছে কয়লা। আমাদের এবার সত্যি সত্যি গোয়েন্দাগিরি করতে হবে। এদিকে রিসোর্টের বাইরে এসে আহনাব তার বোনকে ধমক দিচ্ছে আর মনে মনে ভাবছে জায়েদের আসল রূপটা কিভাবে সবার সামনে আনা যায়। খেলার মোড় এবার পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে। গাজীপুরের ওই টালমাটাল কর্পোরেট ট্যুরের পর উইকেন্ডের 2 দিন কিভাবে যে কেটে গেল তা কেউ টেরই পেল না। রিসোর্টের ওই ঘটনার পর থেকে ফারিহা আর আহনাপের মধ্যে খুব একটা কথা হয়নি। ফারিহা নিজের বাবার সন্দেহজনক আচরণ আর কোম্পানির ফিনান্সিয়াল প্রেশার নিয়ে চরম হতাশায় ভুগছিল। অন্যদিকে আহনাব নিজেকে গুটিয়ে নিয়েছিল একটা বড়সড় মাস্টার প্ল্যান সাজানোর জন্য। সোমবার সকাল গুলশানে কোম্পানির বিশাল হেডকোয়ার্টারে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ। ঘড়িতে সকাল ঠিক 10টা। আইটি ডিপার্টমেন্টে রীতিমতো আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। কোম্পানির মেইন সার্ভার হ্যাকড হয়ে গেছে। গত রাতের মধ্যে কোম্পানির সমস্ত ক্লায়েন্ট ডেটা এবং প্রজেক্ট এক্সের ব্লুপ্রিন্ট গায়েব। স্টক মার্কেটে কোম্পানির শেয়ারের দাম হু হু করে কমছে। 10 তলার বিশাল বোর্ডরুমে এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। বোর্ডরুমের ভেতরে আজ ফারিহা সেই কড়া লেডি বস নেই। সে মাথা নিচু করে বসে আছে। তার চারপাশে বসে আছেন কোম্পানির শেয়ার হোল্ডার এবং বোর্ড অব ডিরেক্টরস। সবচেয়ে প্রবীণ ডিরেক্টর মিস্টার কামাল চরম রাগে টেবিল চাপড়ে কথা বলছেন। ফারিহা, আমরা তোমার বাবার মুখের দিকে তাকিয়ে তোমাকে এত অল্প বয়সে এমডি বানিয়েছিলাম, আর তুমি 1 মাসের মধ্যে পুরো কোম্পানিটাকে দেউলিয়া করে দিলে। আঙ্কেল, আমি সত্যি বুঝতে পারছি না সার্ভারের ফায়ারওয়াল কিভাবে ব্রেক হলো। আমি আইটি টিমকে দিয়ে রিকভার করার চেষ্টা করছি। চেষ্টা দিয়ে কি হবে? আমাদের কোটি কোটি টাকার প্রজেক্ট এক্স এখন ডার্ক ওয়েবে বিক্রি হওয়ার অপেক্ষায়। কাল সকালের মধ্যে ব্যাংক আমাদের অফিস সিলগালা করে দেবে। আমাকে আর 24 ঘন্টা সময় দিন। আমি কথা দিচ্ছি, আমি আসল কালপিটকে বের করে আনবো। নো, ইউ আর ডান। বোর্ড ডিসাইড করেছে এই মুহূর্ত থেকে তুমি আর কোম্পানির এমডি নাও। তোমাকে সাসপেন্ড করা হলো। কথাটা শুনে ফারিহার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তার 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। বোর্ডরুমের বাইরে কাঁচের দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে সব দেখছিল অফিসের এমপ্লয়িরা। রফিক, সুমিত আর নাবিলা অবাক হয়ে ফারিহার এই অসহায় রূপ দেখছে। তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আহনাব। তার চোয়াল শক্ত, হাতের মুঠি পাকানো। ভাই রফিক, হিটলার ম্যাম তো দেখি আজ হাওমাও করে কাঁদছে। আমার তো এখন ওনার জন্য খুব মায়া লাগছে। মায়া তো আমারও লাগছে ভাই, কিন্তু কোম্পানির যে অবস্থা তাতে তো আমাদের চাকরিও আজ শেষ। আমরা এখন খাবো কি? আওনা ভাইয়া, তুমি কিছু একটা করো না। ম্যামকে ভাবে বকছে কেন লোকগুলো? তো এখানে দাঁড়া, আমি একটু আসছি। আহনাব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হন হন করে হেঁটে লিফটের দিকে চলে যায়।
ফারিহার চোখের পানি তাকে ভেতর থেকে পড়িয়ে দিচ্ছে। আজ সময় এসেছে এই নোংরা খেলার শেষ করার। দুপুর 1টা বাজে। গুলশানের অফিস থেকে বেরিয়ে আহনাব সরাসরি চলে আসে বসুন্ধরা আবাসিক এলাকার একদম শেষ প্রান্তে থাকা একটি আন্ডারগ্রাউন্ড হাইটেক জোনে। বাইরে থেকে দেখলে এটা একটা সাধারণ পরিত্যক্ত ওয়্যার হাউস মনে হলেও ভেতরে ঢুকলে যে কারো চোখ কপালে উঠবে। বিশাল এক সার্ভার রুম, সামনে 4টে অত্যাধুনিক কার্ভড মনিটর। এখানে অপেক্ষা করছিল আহনাবের বিশ্বস্ত টেক অ্যাসিস্ট্যান্ট আসিফ। আহনাব সাধারণ এমপ্লয়ির শার্টটা খুলে সোফায় ছুঁড়ে মারে। সে একটা কালো হুডি পরে সোজা মেইন কম্পিউটারের চেয়ারে বসে পড়ে। তার চোখে এখন আর সেই বোকা বোকা ভাব নেই। সে এক দুর্ধর্ষ হ্যাকার, এক মাস্টার মাইন্ড। বস, আমি জায়েদের লোকাল সার্ভারের আইপি ট্রেস করে ফেলেছি, কিন্তু ওরা একটা 3 লেয়ার এনক্রিপশন ব্যবহার করছে। এনক্রিপশন ভাঙতে আমার 2 মিনিট বেশি লাগবে না। তুই জাস্ট ওদের মেইন ক্লায়েন্টের সার্ভারটা ব্লক করে দে, যাতে ডাটা লিক না হয়। জি বস, করছি। কিন্তু ফারিহা ম্যাডামের কি হবে? কোম্পানির বোর্ড তো ওনাকে সাসপেন্ড করে দিয়েছে। ফারিয়াকে এমডি পদ থেকে সরিয়ে ওরা খুব বড় ভুল করেছে আসিফ। এবার ওরা দেখবে এই কোম্পানির আসল মালিককে। তুই আমার স্পেশাল ফাইলটা রেডি কর। আহনাব বিদ্যুতের গতিতে কিবোর্ডে টাইপ করতে শুরু করে। মনিটরের কালো স্ক্রিনে একের পর এক সবুজ কোড রান করছে। মাত্র 30 মিনিটের মাথায় জায়েদের 3 লেয়ার সিকিউরিটি ভেঙে চুরমার হয়ে যায়। আহনাব কোম্পানির পুরো ডেটা রিকভার করে নিজেদের সার্ভারে ব্যাকআপ নিয়ে নেয়। একই সাথে সে জায়েদ এবং ফারিহার বাবার মধ্যে হওয়া সব ইল্লিগাল লেনদেন আর অডিও কল রেকর্ড ডাউনলোড করে নেয়। বস, ইউ আর এ জিনিয়াস। ডেটা 100% লিখবার। খেলার তো মাত্র শুরু আসিফ, গাড়ি রেডি কর। আজ বোর্ড রুমে একটা গ্র্যান্ড এন্ট্রি দিতে হবে। ওদিকে দুপুর গড়িয়ে বিকেল 3টের দিকে ফারিহার জরুরি তলব করে তার বাবা মিস্টার চৌধুরী নিজের পার্সোনাল অফিসে ডেকে পাঠান। ফারিহা বিধ্বস্ত অবস্থায় বাবার অফিসে ঢোকে। সেখানে গিয়ে দেখে বাবা সোফায় মাথা নিচু করে বসে আছেন, আর তার ঠিক সামনের চেয়ারে পা তুলে চুরুট টানছে জায়েদ। বাবা, তুমি আমাকে এখানে কেন ডাকলে? আর এই লোকটা এখানে কি করছে? আহা ফারিহা, হবু স্বামীকে কেউ এই লোকটা বলে? একটু তো সম্মান দাও। জাস্ট শ্যাট আপ জায়েদ। বাবা, তুমি ওকে কিছু বলছো না কেন? ফারিহা, মা আমার, তুই ওর সাথে আর তর্ক করিস না। আমরা পুরোপুরি শেষ। কি বলছো এসব? আমি তো কোম্পানির ডেটা রিকভার করার চেষ্টা করছি। ডেটা আর রিকভার হবে না ফারিহা, কারণ সার্ভারের ডিক্রিপশন কোডটা আমার পকেটে। কালকের মধ্যে আমি চাইলে তোমার কোম্পানি রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারি, আর তোমার এই সম্মানিত বাবাকে মানি লন্ডারিং কেসে জেলে পাঠাতে পারি। তার মানে এই হ্যাকিংয়ের পিছনে তুমি ছিলে? হাউ ডিয়ার ইউ! অফকোর্স আমি ছিলাম, আর তোমার বাবা আমাকে সাহায্য করেছে, কিন্তু বেচারা জানতো না যে আমি ওনাকেও ট্র্যাপে ফেলবো। এখন আমার শর্ত একটাই। কি শর্ত তোমার? আজ এই মুহূর্তে তুমি আমার সাথে ম্যারেজ রেজিস্ট্রিতে সাইন করবে, আর কোম্পানির 70% শেয়ার আমার নামে লিখে দিবে। তাহলেই আমি কোডটা দিয়ে দিব। তুমি স্বপ্ন দেখছো জায়েদ? আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। ফারিহা প্লিজ মা, তুই রাজি হয়ে যা। জায়েদ সত্যি আমাকে জেলে পাঠিয়ে দেবে। তুই কি চাস তোর বাবার শেষ বয়সটা জেলের অন্ধকার কোঠরিতে কাটুক? ফারিহা স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না তার নিজের বাবা এমন একটা নিচু কাজ করতে পারে। কিন্তু বাবার চোখের পানি দেখে ফারিহা ভেতর থেকে একদম ভেঙে পড়ে। তার চোখের সামনে আহনাবের মুখটা ভেসে ওঠে। আহনাবকে সে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, কিন্তু আজ পরিস্থিতি তাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ঠিক আছে বাবা, তুমি যখন নিজের সম্মান বাঁচাতে আমাকে বিক্রি করে দিয়েছো, তখন তাই হোক, আমি সাইন করব। দ্যাটস লাইক মাই গুড গার্ল। কাজী সাহেব আর বোর্ড ডিরেক্টররা বোর্ডরুমে অপেক্ষা করছেন, চলো যাওয়া যাক। বিকেল 4টা বাজে। কোম্পানির বোর্ডরুমে এক থমথমে পরিবেশ। লম্বা টেবিলের একপাশে গাজী সাহেব রেজিস্ট্রি খাতা নিয়ে বসে আছেন, অন্য পাশে বোর্ড ডিরেক্টররা চুপচাপ পরিস্থিতি দেখছেন। ফারিহার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জায়েদ হাসি মুখে বিয়ের কাগজ আর কোম্পানির টেক ওভার পেপারটা
ফারিহার দিকে এগিয়ে দেয়। নাও ডার্লিং, সাইনটা করে ফেলো। আর দেরি কেন? ফারিহা কাঁপা কাঁপা হাতে কলমটা তুলে নেয়। সে মনে মনে আল্লাহকে ডাকছে কোনো একটা মিরাক্কেল যেন হয়। ঠিক যখন সে কাগজের ওপর কলমটা ছোঁয়াতে যাবে, হঠাৎ বোর্ডরুমের বিশাল কাচের দরজা দুটো প্রচণ্ড শব্দে খুলে যায়। সবাই চমকে দরজার দিকে তাকায়। 4 জন বিশাল দেহের সশস্ত্র বডিগার্ড প্রথমে ভেতরে ঢোকে। তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে এন্ট্রি নেয় একজন। তার পরনে ইতালিয়ান কাট কালো স্যুট, চোখে ডার্ক সানগ্লাস, আর চেহারায় একটা সাইকোপ্যাথ লেভেলের আত্মবিশ্বাস। মানুষটা আর কেউ নয়, স্বয়ং আহনাব। অফিসের সেই সাধারণ ভাঙা বাইক চালানো বোকা শোকা আহনাবের এই রূপ দেখে বোর্ডরুমের সবাই আক্ষরিক অর্থেই পাথর হয়ে যায়। ফারিহার হাত থেকে কলমটা খসে টেবিলে পড়ে যায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এই তুমি কে? আর এই সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকলো কিভাবে? আহনাব সানগ্লাসটা খুলে পকেটে রাখে। সে জাহিদের কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি টেবিলের মাথার দিকে হেঁটে যায়। ঠিক তখন কোম্পানির মেইন চেয়ারম্যান মিস্টার রহমান, যিনি এতদিন বিদেশে ছিলেন, নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং অত্যন্ত সম্মানের সাথে মাথা নিচু করেন। স্বাগতম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের পরিচয় করে দিই। মিস্টার আহনাব চৌধুরী, দি রিয়েল অনার অ্যান্ড মেজরিটি শেয়ার হোল্ডার অব দিস প্যারেন্ট কোম্পানি। চেয়ারম্যানের এই ঘোষণায় পুরো বোর্ডরুমের ওপর যেন বাজ পড়ে। ফারিহা 2 হাতে নিজের মুখ চেপে ধরে। আহনাব, তার স্বামী আহনাব এই পুরো এম্পায়ারের মালিক? এটা কিভাবে সম্ভব? হোয়াট ননসেন্স! সেই ছেলে তো এই কোম্পানির একজন সামান্য এক্সিকিউটিভ। সামান্য এক্সিকিউটিভ ছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার কোম্পানির ভিতরে বসে কারা আমার এই প্লেট ফুটো করছে। আর জাহেদ, তুমি তো অনেক বড় গেমার, তা তোমার ডিক্রিপশন কোডটা কি এখনো তোমার পকেটে আছে? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তোমার বিদেশি হ্যাকার দোস্তরা এখন ডার্ক ওয়েবের ডেটা নয়, নিজেদের বাঁচার রাস্তা করছে। কারণ আজ দুপুর 1টার সময় আমি নিজে তোমার পুরো সিস্টেম ক্র্যাশ করে দিয়েছি। জাহিদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে সে অনেক বড় ফাঁদে পা দিয়েছে। ইউ বাস্টার্ড, তুমি আমার প্ল্যান নষ্ট করেছো। জাহিদ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টেবিল থেকে একটা গ্লাস তুলে আহনাবের দিকে তেড়ে যায়। কিন্তু আহনাব 1 ইঞ্চিও না সরে অত্যন্ত শান্তভাবে বাঁ হাত দিয়ে জাহিদের হাতটা আটকে ধরে এবং ডান হাত দিয়ে জাহিদের গালে কষিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের আওয়াজে পুরো বোর্ডরুম কেঁপে ওঠে। জাহিদ ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে যায়। আহনাব নিজের পকেট থেকে ফোন বের করে বোর্ডরুমের স্ক্রিনে কানেক্ট করে একটা অডিও প্লে করে। পুরো বোর্ডরুম জুড়ে ফারিহার বাবা আর জাহিদের কণ্ঠস্বর বাজতে থাকে। সেখানে স্পষ্ট শোনা যায় ফারিহার বাবা কিভাবে জাহিদকে সাহায্য করছেন কোম্পানির সার্ভার ডাউন করার জন্য, যাতে ফারিহা বাধ্য হয়ে জাহিদকে বিয়ে করে। অডিওটা শোনার পর ফারিহার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বাকরুদ্ধ হয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। তার নিজের বাবা তার সাথে এই বেইমানি করেছে, আর যে মানুষটাকে সে বকতো সেই আহনাব আজ তাকে এই নরক থেকে বাঁচালো। মিস্টার চৌধুরী, আপনি নিজের মেয়ের ইমোশন নিয়ে খেলছেন, আর জাহেদ, তুই হেলেছিস আমার কোম্পানি ডেটা নিয়ে। এবার আমার খেলার পালা। আহনাব ফারিহার দিকে তাকায়। তার চোখে একই সাথে তীব্র রাগ আর অগাধ ভালোবাসা খেলা করছে। ফারিহা ডুকরে কেঁদে ওঠে। আহনাব, আমি কিচ্ছু জানতাম না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমার সময় শেষ ফারিহা। বোর্ড অফ ডিরেক্টরস আজ থেকে এই কোম্পানির সিইও ফারিয়া নয়, আমি নিজে। আর ফারিয়াকে অ্যারেস্ট করার জন্য পুলিশ বাইরে অপেক্ষা করছে। আহনাবের এই ঘোষণায় ফারিহা সহ সবাই শিউরে ওঠে। ফারিহা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আহনাবের দিকে। সে বুঝতে পারে না আহনাব তাকে কেন অ্যারেস্ট করাচ্ছে। বোর্ডরুমের দরজা দিয়ে পুলিশের একটা টিম ভেতরে প্রবেশ করে। পুলিশের এসপি সোজা ফারিহার দিকে এগিয়ে যান হাতকড়া নিয়ে। আহনাব মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ফারিহার চোখের পানি গাল বেয়ে ফ্লোরে পড়ছে।
চারপাশের সবকিছু যেন থমকে গেছে। পুলিশ যখন ফারিহার হাতে হাতকড়া পরিয়ে নিচে নিয়ে যাচ্ছিল, তখন ফারিহার মনে হচ্ছিল তার পৃথিবীটা যেন এখানেই শেষ হয়ে গেল। লিফটে নামার পুরোটা সময় সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। তার চোখের পানি শুকিয়ে গেছে। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, সে তাকে এভাবে সবার সামনে বেঈমান বানাবে, এটা তার কল্পনারও বাইরে ছিল। পুলিশের কালো ভ্যানটা গুলশানের অফিস থেকে বের হয়ে হাতির ঝিলের রাস্তায় এসে ওঠে। ভ্যানের ভেতর ফারিহা মাথা নিচু করে বসে আছে। তার ঠিক সামনে বসে আছেন পুলিশের এসপি মিস্টার রাইহান। ফারিহা চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোনো অপরাধ করিনি। আপনি অপরাধ করেননি, সেটা আমরা খুব ভালো করেই জানি ফারিয়া ম্যাডাম। জানেন? তাহলে আমাকে এভাবে অ্যারেস্ট করলেন কেন? আর আহনাব, ও কেন এমন করলো? আহনাব সাহেব আপনার সাথে কোনো বেইমানি করেননি ম্যাডাম, উনি তো আপনাকে বাঁচিয়েছেন। ফারিহা চমকে মুখ তুলে তাকায়। তার কান্নার দমক হঠাৎ থেমে যায়। বাঁচিয়েছেন? আমাকে পুলিশে দিয়ে বাঁচিয়েছেন? ম্যাডাম, কাল সকালে আপনার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হওয়ার কথা ছিল। জাহাদ রহমান আপনার সই করা কিছু ফেক ডকুমেন্ট দিয়ে আপনার নামে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিংয়ের একটা নিখুঁত কেস সাজিয়েছিল। কি বলছেন এসব? আমি তো কোনো মানি লন্ডারিং এর পেপারে সাইন করিনি। কিন্তু আপনার ডিজিটাল সিগনেচার তো ছিল। আজ যদি বোর্ড রুমে আহনাব সাহেব আপনাকে সবার সামনে এই ফেক অ্যারেস্ট নাটক করে আমাদের হাতে তুলে দিতেন, তবে কাল সকালে মিডিয়া এবং অ্যান্টি কারাপশন ব্যুরো আপনাকে সত্যি সত্যি অ্যারেস্ট করত। তখন আহমদ সাহেবের কিছুই করার থাকতো না। ফারিহা স্তব্ধ হয়ে যায়। তার মাথার ভেতর সব যেন চট পাকিয়ে যাচ্ছে। তার মানে আহনাব তাকে ধোঁকা দেয়নি, সে শুধু মিডিয়া আর জায়েদের হাত থেকে তাকে আড়াল করতে এই নিখুঁত ছক কষেছে। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? আহনাব সাহেবের সিক্রেট পেন্ট হাউসে, উনি ওখানেই আপনার জন্য অপেক্ষা করছেন। এসপি রাইহান ইশারা করতেই একজন নারী কনস্টেবল এসে ফারিহার হাতের হাতকড়া খুলে দেয়। ভ্যানটা সোজা গিয়ে থামে উত্তরায় একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বেজমেন্টে। এসপি রাইহান ফারিহাকে স্যালুট দিয়ে বিদায় নেন। ফারিহা ধীর পায়ে লিফটে করে পেন্ট হাউসের ফ্লোরে এসে পৌঁছয়। দরজাটা আগে থেকেই খোলা ছিল। বিশাল ড্রয়িং রুম, চারপাশের দেওয়াল কাচের, যেখান থেকে পুরো শহরের আলো দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আহনাব। তার পরনের সেই কালো স্যুটটা এখনো খোলা হয়নি। ফারিহার পায়ের শব্দ শুনে সে মুখ তুলে তাকায়। এসো, ভয় পেয়েছিলে খুব? ফারিহা কোনো কথা না বলে দৌড়ে গিয়ে আহনাবের বুকে ঝাঁপিয়ে পড়ে। সে দুই হাত দিয়ে আহনাবের বুকে পাগলের মতো কিল মারতে থাকে। তুমি এত খারাপ কেন? কেন তুমি আমাকে আগে বলনি এসব? আমার তো মনে হচ্ছিল আমি মরেই যাব। লাগছে তো ফারিহা, আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পেলাম কোথায়। তুমি আমাকে সবার সামনে পুলিশে দিয়ে অ্যারেস্ট করালে, আমি তোমার ওই কোম্পানির ডিরেক্টরদের সামনে মুখ দেখাবো কিভাবে? মুখ দেখাতে হবে না, তুমি তো এখন ওই কোম্পানির সিইও নও, তুমি এখন সরাসরি চেয়ারম্যানের বউ। ফারিহা কান্না থামিয়ে আহনাবের চোখের দিকে তাকায়। তার অভিমানে ভরা চোখ দুটো এবার আরো গভীর হয়ে যায়। সত্যি করে বলো তো, তুমি আসলে কে? তুমি আমার ওই বোকাশোকা বর নাকি কোনো মাফিয়া ডন? আমি তোমার সেই বোকাশোকা বড়ি আছে ফারিহা, শুধু বাইরের দুনিয়াটার সাথে আমাকে একটু ব্রেন খাটিয়ে চলতে হয়। তুমি কি ভেবেছিলে আমি শুধু একজন সাধারণ এমপ্লয়ি? আমি তো তাই জানতাম তুমি এত বড় লোক, এই কোম্পানির মালিক। আর আমি তোমাকে অফিসে দিনের পর দিন কত বকেছি, তুমি কিচ্ছু বলতে না কেন? কারণ তোমার এই হিটলার রূপটা আমার খুব ভালো লাগতো। তুমি যখন রেগে গিয়ে আমাকে ফাইল ছুঁড়ে মারতে, তখন তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মনে হতো। তুমি আসলে একটা পাগল। কিন্তু বাবা, বাবা কেন এমন করলো আহনাব? বাবা তো জায়েদের সাথে মিলে আমাকে ধ্বংস করতে চাইছিল। আহনাব ফারিহার কপালে আলতো করে চুমু খায়।
তারপর তাকে সোফায় বসিয়ে নিচে পাশে বসে। তোমার বাবা তোমার সাথে গাদ্দারি করেনি ভারিয়া, উনি বাধ্য হয়েছিলেন। বাধ্য হয়েছিলেন মানে? জায়েদ অনেক বড় ব্ল্যাকমেইলার। আজ থেকে 4 বছর আগে তুমি তোমার প্রথম প্রজেক্টে যে ভুলটা করেছিলে, যার জন্য কোম্পানির 5 কোটি টাকার লোকসান হয়েছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু ওটা তো বাবা সামলে নিয়েছিলেন। উনি সামলাননি। জায়েদ ওই ভুলের সব প্রমাণ নিজের কাছে লুকিয়ে রেখেছিল। ও তোমার বাবাকে থ্রেট দিয়েছিল, যদি উনি ওর প্ল্যানে রাজি না হন তবে ও নিজেই ডকুমেন্টগুলো ফাঁস করে দেবে, তোমার কেরিয়ার ধ্বংস করে দেবে, তোমাকে জেলে পাঠাবে। তার মানে বাবা আমাকে বাঁচানোর জন্য নিজে কালপিট সেজেছিলেন? হ্যাঁ, বাবা কখনোই চাইতেন না তুমি জায়েদকে বিয়ে করো, কিন্তু উনি নিরুপায় ছিলেন। তাই উনি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলেন, যাতে তুমি অন্তত কোম্পানিটা ছেড়ে দাও এবং জেলের হাত থেকে বাঁচো। ফারিহা দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। সে তার বাবাকে কতই না ভুল বুঝেছে। আহনাব তাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। এদিকে ফারিহা যখন তার বরের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলছে, তখন শহরের অন্য প্রান্তে লোকাল থানায় একটা চরম হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাত 8টা বাজে। থানার ভেতরে ডিউটি অফিসার ছিলেন। হঠাৎ 3 জন বোরখা পরা মানুষ থানায় এসে হাজির হয়। এদের মধ্যে একজন একটু বেশিই লম্বা। তারা খুব সাবধানে এদিক ওদিক তাকাচ্ছে। কি ব্যাপার, আপনারা কারা? এত রাতে থানায় কি চাই? লম্বা বোরখা পরা মানুষটা গলার স্বর চিকন করে কথা বলার চেষ্টা করে। মানে স্যার, আমরা আসছি আমাদের হিটলার, ফারিয়া ম্যাডামের সাথে দেখা করতে। ওনাকে তো আজ বিকেলে আপনারা ধরে আনছেন। ফারিহা ম্যাডাম? এই নামে তো কোনো আসামি আমাদের কাস্টডিতে নেই। আর আপনার গলাটা এমন মোটা কেন? বোরখার মুখ খোলেন তো। ভাই রফিক, আমি তো আগেই বলেছিলাম এই প্ল্যান কাজে আসবে না। আমার তো ভয়ে প্যান নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। কি? ভেতরে তো দেখি পুরুষ মানুষ। হাই কনস্টেবল, এদের লকআপে ঢোকাও, এরা ছদ্মবেশে থানায় ঢুকেছে। ডিউটি অফিসারের ধমক খেয়ে নাবিলা বোরখার নেকআপ খুলে হাউমাউ করে কেঁদে দেয়। স্যার প্লিজ আমাদের জেলে ভরবেন না। রফিক ভাইয়া আমাদের জোরাজুরি করে এখানে নিয়ে আসছে ম্যামকে বাঁচাতে। আরে নাবিলা, তুই আমার নাম বলে দিলি। স্যার, আসলে আমরা তো ম্যাডামের কলিগ। আমরা ভাবছিলাম ম্যাডামকে পুলিশে ধরে অমানবিক নির্যাতন করছে, তাই একটু দেখতে আসছিলাম। ফাজলামি পাইছেন? থানা কি আপনাদের মামা বাড়ি? আপনারা এখনই এখান থেকে বের না হলে আমি সত্যি সত্যি লকআপে ভরবো। 3 জন এক দৌড়ে থানা থেকে বেরিয়ে যায়। সুমিত তো ভয়ে একটা স্যান্ডেল থানায় ফেলেই দৌড় লাগায়। ঠিক একই সময়ে মিরপুরে আহনাপের বাড়িতেও এলাহি কাণ্ড চলছে। ড্রয়িং রুমের টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। দেশের অন্যতম শীর্ষ কোম্পানির আসল মালিক হিসেবে আত্মপ্রকাশ করলেন তরুণ ব্যবসায়ী আহনাব চৌধুরী। আহনাপের মা রাবিয়া বেগম সোফায় বসে প্রেসার মাপার মেশিন দিয়ে প্রেসার মাপছিলেন। খবরটা দেখে তার হাত থেকে মেশিনের পাম্পটা পড়ে যায়। ও মা ইয়া মাবুদ, এটা কার ছবি দেখায় টিভিতে? এইটা তো আমার পোলা। আম্মু, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার ভাইয়া বাংলাদেশের এলন মাস্ক। তোর ভাইয়া তো একটা গাধা ছিল, ও এত বড় লোক কেমনে হইল? আমার তো মনে হয় আমি স্বপ্নে আছি। আমার প্রেশারটা আজ লো হইয়া গেল রে নিতু। আম্মু তুমি প্রেশার বাদ দাও, আমি এখনই টিকটকে লাইভ আসছি। গাইস, আপনারা কি দেখছেন আমার ভাইয়া কত বড় বিলিয়নিয়ার? তুই এই মোবাইল রাখবি? আমার ছেলেটা তো আমাকে কিচ্ছু কয় নাই। আর ওই যে মাইয়া আইছিল ফারিহা, সে কি তাইলে সত্যি সত্যি আমার পোলার বউ? অবশ্যই আম্মু, আমি তো ওই দিন রিসর্টে গিয়েই ধরে ফেলেছিলাম। এখন তো ভাইয়া পুরো কিং আর ভাবি হলো কুইন। রাত ঘনিয়ে আসে। ঘড়িতে তখন 11টা। ফারিহা আর আহনা পেন্ট হাউস থেকে বেরিয়ে ফারিহার বাবার ম্যানশনে এসে পৌঁছয়। ড্রয়িং রুমে মিস্টার চৌধুরী একা বসেছিলেন। ফারিহা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। মারে, তুই সব জেনে গেছিস। আমি তো শুধু তোকে বাঁচাতে চেয়েছিলাম মা। আমি জানি বাবা, আহনাব আমাকে সব বলেছে।
তুমি আর কোনো চিন্তা করো না। আহনাফ, বাবা, তুমি আমার মেয়েটাকে নতুন জীবন দিয়েছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আঙ্কেল, ফারিয়া আমার স্ত্রী, ওকে রক্ষা করা আমার দায়িত্ব। কিন্তু জায়েদ এখনো শান্ত হয়নি। ও ওর আসল আস্থানে পালিয়েছে। আজ রাতেই ওর গেম ওভার করতে হবে। আহনাপের কথা শেষ হওয়ার আগেই তার ফোনে একটা কল আসে। রফিক ফোন করেছে। দোস্ত বাঁচা, আমরা খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে রফিক? তোরা কোথায়? দোস্ত, আমরা তো ভাবছিলাম জায়েদ তো চাকরি খাবে, তাই ওর ওই দিয়াবাড়ির গোডাউনে আমরা চুপি চুপি ঢুকছিলাম ওর ল্যাপটপটা চুরি করতে। কিন্তু ওর গুন্ডারা আমাদের ধরে ফেলেছে। আমাদের মনে হয় মায়েরা ফেলবে। দোস্ত, তোরা দিয়াবাড়িতে কি করছিস? গাধার দল! আমি আসছি, তুই ফোনটা লুকিয়ে রাখ। আহনাপ ফোন কেটে দেয়। তার চোখে এবার সত্যিকারের আগুন জ্বলতে শুরু করে। কি হয়েছে আহনাব? কারা বিপদে? আমার এই 3 গাধা বন্ধু, ওরা জায়েদের আস্তানা গিয়ে ধরা পড়েছে। আমাকে এখনই দিয়াবাড়ি যেতে হবে। আমিও যাব তোমার সাথে। তুমি একা যাবে না? না ফারিয়া, ওখানে যাওয়া ঠিক হবে না। আমি তোমার কথা শুনবো না। আমি পুলিশের স্পেশাল ফোর্স নিয়ে অন্য রাস্তা দিয়ে আসছি, তুমি এগো। আহনাপার কথা না বাড়িয়ে তার কালো স্পোর্টস কারটা নিয়ে প্রচণ্ড গতিতে দিয়াবাড়ির দিকে রওনা দেয়। রাত তখন প্রায় 1টা। দিয়াবাড়ির একদম শেষ মাথায় একটা বিশাল আন্ডারগ্রাউন্ড আস্তানা। ভেতরে একটা চেয়ারে জায়েদ বসে আছে। তার সামনে হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে বসে আছে রফিক, সুমিত আর নাবিলা। তোরা আবার আসছিস আমার পেছনে লাগতে? তোদের এই আহনাফ তো এখন বড় লোক হয়ে গেছে, তোদের বাঁচাতে আসবে না। ভাই, আমার ছাইরা দেন। আমি তো রফিকের কথায় আসছিলাম, আমার তো চাকরিও নাই এখন। চুপ কর তুই সুমিত। এই জায়েদ, তুই বেশি লাপাস না। আইনাব ঠিকই আসবে আমাদের বাঁচাতে। আসুক, ও এলে ওর লাশটাই এখান থেকে যাবে। আমার প্ল্যান নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে। ঠিক তখনই আস্তানার মেইন পাওয়ার গ্রিডের ফিউজ ধপ করে উড়ে যায়। পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। জায়েদের গুন্ডারা চিৎকার করে ওঠে। বস্ট, কারেন্ট চলে গেছে। ব্যাকআপ জেনারেটর অন কর গাধারা। কিন্তু জেনারেটর অন হওয়ার আগেই অন্ধকারের ভেতর থেকে অত্যন্ত ঠান্ডা এবং যান্ত্রিক একটা আওয়াজ ভেসে আসে। জেনারেটরের লাইন তো আমি 10 মিনিট আগেই কেটে দিয়েছি জায়েদ, আর তোর সুইস ব্যাংকের অ্যাকাউন্টগুলো 0 করে দিয়েছি। আহনাফ, তুই কোথায়? সামনে আয়। অন্ধকারের মধ্যেই শুরু হয় আহনাপের সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল ওয়ার। সে কোনো গোলাগুলি বা অবাস্তব ফ্লাইং কিক মারে না। সে নাইট ভিশন গগলস পরে গুন্ডাদের ঘাড়ের নির্দিষ্ট নার্ভে সাইলেন্ট হিট করে একের পর এক মাটিতে ফেলে দেয়। মাত্র 5 মিনিটের মধ্যে আস্তানার 8 জন প্রফেশনাল গুন্ডা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। হঠাৎ আহনাপ নিজের পকেট থেকে একটা ফ্লেয়ার লাইট জেলে ফ্লোরে ছুঁড়ে মারে। লাল আলোতে পুরো হলরুম আলোকিত হয়ে যায়। জায়েদ কাঁপতে কাঁপতে পিস্তল তাক করে আহনাপের দিকে। তুই আর এক পায়ে গেলে আমি এই 3 জনকে গুলি করে দিব। গুলি তো তুই করতে পারবি না জায়েদ, কারণ তোর পিস্তলের ম্যাগাজিন তো আমার হাতে। আহনাপ নিজের হাতটা উঁচু করে দেখায়। কখন যে অন্ধকারে সে জায়েদের পিস্তল থেকে ম্যাগাজিন খুলে নিয়েছে সেটা জায়েদ টেরও পায়নি। জায়েদ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পিস্তলের বাট দিয়ে আহনাপকে আঘাত করতে যায়। আহনাপ একটু পাশে সরে গিয়ে জায়েদের হাতে এমন একটা লজিক্যাল প্যাচ মারে যে জায়েদ চিৎকার করে হাত থেকে পিস্তল ফেলে দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে আস্তানার বিশাল লোহার দরজাটা প্রচণ্ড শব্দে খুলে যায়। পুলিশের স্পেশাল ফোর্সের ব্লু আর রেড লাইটের আলোতে পুরো জায়গাটা ঝলমল করে ওঠে। পুলিশ ফোর্সের ঠিক মাঝখান দিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করে ফারিহা। তার সেই চিরচেনা অফিসের লেডি বস অ্যাটিটিউড। হাই হিলের খটখট শব্দ তুলে সে সোজা জায়েদের সামনে এসে দাঁড়ায়। আমি বলেছিলাম না যায়, আমার কোম্পানির দিকে হাত বাড়ালে আমি তোর হাত কেটে নিব। ফারিহা, তুই পুলিশ নিয়ে আসছিস? শুধু পুলিশ না, তোর ধ্বংস নিয়ে আসছি। ফারিহা জায়েদের কলারটা শক্ত করে চেপে ধরে। তারপর নিজের ডান হাত দিয়ে কষে 2 থাপ্পড় বসিয়ে দেয় জায়েদের গালে। এই প্রথম থাপ্পড়টা আমার বাবাকে ব্ল্যাকমেল করার জন্য, আর দ্বিতীয়টা আমার বরের গায়ে হাত তোলার চেষ্টা করার জন্য।
ইন্সপেক্টর নিয়ে যান ওকে। পুলিশ জাহিদকে কলার ধরে টেনে নিয়ে যায়। রফিক, সুমিতা আর নাবিলা এতক্ষণ স্তব্ধ হয়ে সব দেখছিল। তাদের হাতের বাঁধন খুলে দিতেই তারা উঠে দাঁড়ায়। দোস্ত, মানে স্যার, আপনি তো আসলেই বিগ বস। আমরা এতক্ষণ আপনাকে তুই তোকারি করছিলাম। প্লিজ আমাদের মাফ করে দিন স্যার। আরে গাদা, আমি তোদের দোস্ত ছিলাম, দোস্তি আছি। আর তোদের এই বোকামির জন্যই তো আজ আমি ঠিক সময় জায়েদকে ধরতে পারলাম। ভাই, আমার তো এখনও বুক কাঁপছে। ম্যাম যে এত সুন্দর করে থাপ্পড় মারে তা তো আগে জানতাম না। কি বলেন সুমিত সাহেব, আপনিও থাপ্পড় খেতে চান নাকি? হ্যাঁ, কাল সকালে অফিসে লেট হলে কিন্তু আপনাদের তিনজনেরই চাকরি নট। ফারিহার এই কড়া গলার হুমকিতে তিন বন্ধু ভয়ে লাফিয়ে ওঠে, কিন্তু পরের সেকেন্ডেই ফারিহা আর আহনাব শব্দ করে হেসে ওঠে। বন্ধুরা বুঝতে পারে ম্যাম তাদের সাথে মজা করছে। ভোর হয়ে আসছে। দিয়াবাড়ির লেকের পরে আকাশের রং লালচে হতে শুরু করেছে। ফারিহা আর আহনাব লেকের পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। ফারিহার বাবাও সেখানে এসেছেন। সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ফারিহার বাবা আহনাবের হাত ধরে একটা তৃপ্তির হাসি হাসেন। আমার মেয়েটাকে সবসময় এভাবেই আঁকলে রেখো বাবা। অবশ্যই আঙ্কেল, ও তো আমার জীবনের সবচেয়ে দামি প্রজেক্ট। ফারিহা লজ্জায় মুখ নিচু করে। প্রথম সূর্যের আলোয় আহনাব ফারিহার কপালে একটা দীর্ঘ চুমু খায়। তাদের এই চরম অশান্তির জীবনের ওপর দিয়ে যেন এক পশলা শান্তির বৃষ্টি বয়ে যায়। এই ঘটনার পর দেখতে দেখতে একটা মাস কেটে গেছে। ফারিহার কোম্পানির ওপর থেকে সমস্ত ক্রাইসিস দূর হয়ে গেছে। গুলশানের হেডকোয়ার্টারে আবার স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে এসেছে। সকাল 11টা, কনফারেন্স রুমে মিটিং চলছে। টেবিলের মাথায় বসে আছেন চেয়ারম্যান আহনাব চৌধুরী, আর তার ঠিক পাশেই এমডি ফারিহা। ফারিহা আগের মতোই কড়া মেজাজে ফাইল চেক করছে। রফিক সাহেব, আপনার প্রেজেন্টেশনের এই ডেটাটা মিসিং কেন? আমি কি আপনাদের এখানে ঘুমানোর জন্য বেতন দিচ্ছি? সরি স্যার, আমি এখনই ঠিক করে দিচ্ছি। ফারিহা বাইরে পুরো হিটলার ম্যামের অভিনয় করছে ঠিকই, কিন্তু কেউ খেয়াল করছে না যে টেবিলের নিচে সে আহনাবের হাত শক্ত করে ধরে আছে। ফারিহা যখন এমপ্লয়ীদের বকা দিচ্ছে তখন সে আর চোখে আহনাবের দিকে তাকিয়ে একটা দুষ্টুমি ভরা চোখ মারে। আহনাব হাসি চেপে রাখতে গিয়ে কাঁদতে শুরু করে। পুরো অফিসের পরিবেশটা এখন একটা দারুণ কমেডি আর প্রফেশনালিজমের মিশ্রণ। দুপুর গড়িয়ে বিকেল হয়। ফারিহা অফিস শেষ করে মিরপুরে আহনাবের বাড়িতে আসে। শাশুড়ি রাবিয়া বেগম ফারিহাকে দেখেই দৌড়ে আসেন। আয় মাই, সারাদিন অফিস কইরা তো মুখটা একদম শুকাইয়া গেছে। আমি তোর লাইগা নিজ হাতে পায়েস রাঁধছি। আন্টি, মানে আম্মু, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমি তো নিজেই রান্না করতে পারতাম। চুপ কর মা, তুই আমার লক্ষ্মী বউ, তোরে আমি রান্নাঘরে ঢুকতেই দিব না। ফারিহা রাবিয়া বেগমকে জড়িয়ে ধরে। ছোটবেলায় মাকে হারিয়েছিল ফারিহা। আজ এই শাশুড়ির মাঝেই সে নিজের মায়ের আদর খুঁজে পেয়েছে। তার চোখে আনন্দের পানি চিকচিক করে। রাতের বেলা আহনাব আর ফারিহার বেডরুমে ফারিহা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আহনাব পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। কি ব্যাপার ম্যাডাম, আজ তো অফিসে সবাইকে খুব দৌড়ানি দিলে। দেব না? তোমার বউ হয়েছি বলে কি অফিসে কাজ ফাঁকি দেওয়ার লাইসেন্স দিয়েছি নাকি? হ্যাঁ, তা তো দাওনি, কিন্তু তুমি যে আমাকে দিনের পর দিন সবার সামনে বকাছো, সেটার ক্ষতিপূরণ কে দিবে? ক্ষতিপূরণ? তুমি এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে রেখেছিলে, সেটার শাস্তি তো তোমাকে সারা জীবন পেতেই হবে। কি শাস্তি দিবে বলো, আমি সব মাথা পেতে নেব। শাস্তি হলো কাল থেকে অফিসে যাওয়ার সময় তুমি আমার গাড়িতে যাবে, আর সবার সামনে আমাকে বউ বলে রাখবে। কোনো লুকোচুরি চলবে না। এই কথা ডান। কাল থেকে পুরো পৃথিবী জানবে এই হিটলার ম্যামটা আসলে কার বুকে মাথা রেখে ঘুমায়। ফারিহা ঘুরে আহনাবের গলা জড়িয়ে ধরে। তাদের মিষ্টি ঝগড়া আর খুনসুটির মাঝেই একটা গভীর রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। পরদিন সকাল 7:30। জানালার পর্দা ভেদ করে রোদ এসে পড়েছে বিছানায়।
ফারিহা আহনাপের বুকে মাথা রেখে ঘুমুচ্ছে। হঠাৎ দরজায় ধুমধাম আওয়াজ শুরু হয়। ওর তোরা আজকে আবার অফিসে লেট করবি নাকি? সকাল হইয়া গেছে। ফারিহা ধরপড় করে উঠে বসে। সে আহনাপকে ধাক্কা দিতে শুরু করে। ওঠো আহনাব, আম্মু ডাকছে, অফিসে লেট হয়ে যাবে। আরে বাবা, আমি তো কোম্পানির চেয়ারম্যান, আমি লেট করলে আমাকে খেয়ে বকবে। কে বকবে মানে? আমি বকবো? এমডি বকবে। 10 মিনিটের মধ্যে রেডি না হলে আজ তোমার খবর আছে। আহনাব বিরক্তি আর হাসি মেশানো মুখ নিয়ে সিলিংয়ের দিকে তাকায়। ফারিহা আবার সে রাগী অথচ চরম রোমান্টিক বউয়ের রূপে ফিরে গেছে। দুজনেরই মিষ্টি হাসাহাসি আর ভালোবাসার খুনসুটির মাঝেই গল্প শেষ হয়।